আসসালামু আলাইকুম সবাইকে। YSSE প্রেজেন্স কেরিয়ার টক সিজন 2 এপিসোডের 12তম আয়োজনে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নিশাত আর আঞ্জুম। মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি কেরিয়ার টকের প্রোমো ভিডিওটি। এই ক্ষেত্রে সফল হতে হলে প্রয়োজন মেধা, অধ্যবসায় এবং পরিশ্রমী মনোভাব। তাই ব্যাংকিংয়ে কেরিয়ার গড়ার সকল সুবিধা এবং অসুবিধা নিয়ে জানার জন্য সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন। আজকে 12তম এপিসোডে এই অতি প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে থাকবেন আশিক ইকবাল, গ্রুপ হেড অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। বরাবরের মতো এবারও থাকছে প্রশ্ন করার সুযোগ। ব্যাংকিং সেক্টর নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। চলুন আর দেরি না করে এক্ষুনি চলে যায় আজকের গেস্টের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, সংক্ষেপে যদি আপনার কেরিয়ার জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন। আমার ক্যারিয়ার জার্নিটা বেশ ইন্টারেস্টিং। বেসিক্যালি আমি কিন্তু আর&ডি প্রফেশনাল হিসেবে আমার ক্যারিয়ারটা শুরু করিনি। আই ওয়াজ আইটি প্রফেশনাল when I started my career back in 2001. এরপরে আমি ব্যাংকের আইটি ডিপার্টমেন্টে কাজ করেছি অ্যাজ এ প্রোগ্রামার। একটা পর্যায়ে এসে মনে হলো যে আমার আসলে আই ওয়ান্ট টু বি আ মেইন স্ট্রিম ব্যাংকার। তারপর আমি এমটিইউ এক্সাম দিয়েছি। এমটিইউ এক্সাম দিয়ে প্রাইম ব্যাংকে আমি জয়েন করেছি ব্যাক ইন 2008। এরপরে আমাদের আসলে আপনারা জানবেন যে এটা যেটা হয় যে পোস্টিং দেওয়া হয় আফটার জয়নিং, আমাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে দেওয়া হবে। মেবি seeing my past credential, expertise, and the knack for some IT development sort of things, এসব কারণেই আসলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে দেওয়া হলো। তারপর থেকে শুরু, 2008 থেকে শুরু করে আজকে 2023, দীর্ঘ 15 বছরের জার্নি। ফাইন্যান্সিয়াল রিসার্চে কাজ করছি। আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু কাজ করার সুযোগ হয়েছে এবং আই এম থরলি এনজয়িং মাই জার্নি। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আপনার দীর্ঘ কেরিয়ারটাকে একজন আর&ডি প্রফেশনাল হিসেবে গড়ে তুলেছেন, কিন্তু আমরা ব্যাংকে এমন উদাহরণ কম দেখতে পাই। স্যার, এই প্রফেশন নিয়ে আপনার প্যাশন সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আপনার মতামত শেয়ার করতেন যদি। থ্যাংক ইউ নিশাত। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং ইন্ট্রিগুইং কোয়েশ্চেন। আমি যেটা বললাম, আমি যে আসলে আই ওয়াজ এ প্রোগ্রামার। আমি আইটি সফটওয়্যারে কাজ করেছি। আমি ব্যাংকের যেটা বলে কোর ব্যাংকিং সফটওয়্যারে আমি নিজের হাতে আমি প্রোগ্রামিং করেছি, কোডিং করেছি এবং আই ওয়াজ এনজয়িং দ্যাট জব। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আই এম ওয়ার্কিং ইন আ ব্যাংক। মেইন স্ট্রিম ব্যাংকে কাজ করতে গেলে মেইন স্ট্রিম দ্য ব্যাংকিং আমাকে শিখতে হবে, ব্যাংকিং জানতে হবে এবং মাই ক্যারিয়ার লাইফ দেয়ার। সো অন দ্যাট নোট, যেটা বলছিলাম যে আমি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে আই স্টার্টেড মাই ক্যারিয়ার এগেইন ইন ডিফারেন্ট ওয়ে ইন প্রাইম ব্যাংক। সো আমি কিন্তু রিসার্চে কাজ করবার জন্য কিন্তু আমি আইটি আমার একটা 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 ক্যারিয়ার প্রুভেন ক্যারিয়ার ট্র্যাক ছেড়েই কিন্তু আমি এখানে ব্যাংকে আসিনি।
আমি চেয়েছি একজন কোর ব্যাংকার হতে, লাইক আই ওয়ান্ট টু বি ওয়ার্ক ইন ব্রাঞ্চ ব্যাংকিং, আই ওয়ান্ট টু বি ওয়ার্ক ইন সিআরএম ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, অথবা হোলসেল ব্যাংকিং এ কাজ করতে চেয়েছি, অথবা রিটেইলে কাজ করতে চেয়েছি, যেখানে আসলে ব্যাংকিং পণ্য, ব্যাংকিং সেবাগুলো আসলে কাস্টমারদের কাছে নিয়ে যাওয়া হয়। বাট কামিং কামিং টু দিস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রফেশন, ইট ইজ এ সিচুয়েশনাল থিং। এটা কিন্তু আমার ইন্টেনশনাল ছিল না। সো যে কারণে আমার পাস্ট সে অলমোস্ট 5 ইয়ার্স এর একটা রিওয়ার্ডিং ক্যারিয়ার ছেড়ে আই সুইচ টু দ্য মেইন স্ট্রিম ব্যাংকিং রিসার্চার, সেটা কিন্তু আমাকে বলা হয়েছে যে তুমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কাজ করবে। হয়তো আমি আমি এমটি এক্সামে ভালো করেছিলাম, বা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা সাপোর্টিভ মনে করেছে আমার রিক্রুটার। আমার যেহেতু পাস্ট আইটি একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারা মনে করেছে যেহেতু এটা ডিজিটাল ইনোভেশনের যুগ, ডিজিটালি কিছু করতে গেলে এখন ইনোভেশন বলতে তো ডিজিটালাইজেশন। সো এই ছেলেটা হয়তো এখানে বেটার ফিট হবে, কিন্তু আমি সেটা মনে করিনি। আই থট আই কুড বি আ গুড ব্যাংকার। সো ইনিশিয়ালি আমি কিন্তু আসলে খুব বেশি এটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারিনি, বিকজ ইউ সি আই জয়েন্ট অ্যাজ এমটিওর দ্য ফ্রেশার একটা প্রোগ্রাম, কিন্তু আমি জয়েন করেছি উইথ 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। সো এখান থেকে শুরু করে আমি আবার নতুন করে আই স্টার্টেড ফ্রম জিরো অ্যাজ এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার শুরু করেছি। তখন তো আসলে আমার জন্য ব্যাপারটা ছিল যে আসলে আমি কি চেয়েছি কি পেলাম। সো ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। আমার রিসার্চ ফ্রম জিরো এক্সপেরিয়েন্স, একদম জিরো এক্সপেরিয়েন্স, যে আর্গোনমিক্স এর কথাগুলো বলা হচ্ছিল, বা যে থিওরিজ এর কথা বলা হচ্ছিল, প্র্যাকটিসের কথা, সবগুলোই আমার কাছে নতুন। সো আমার এক্সপেরিয়েন্স গুলো আসলে খুব বেশি কাজে লাগবে না বলে মনে হচ্ছিল ইনিশিয়াল স্টেজে। কিন্তু এই দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার জার্নিতে আমি যেটা দেখলাম, যে আসলে কোন এক্সপেরিয়েন্স এ ফেল না নয়। এবং আমি আসলে ওখান থেকে নতুন জিনিস শেখার যে সুযোগটা ছিল, নতুন জিনিস এক্সপ্লোর করার যে সুযোগটা ছিল, আমি হয়তো আমি যদি মেইনস্ট্রিম ব্যাংকিং এ কাজ করতাম, এই সুযোগটা আমি পেতাম না। এটা আমার এখনকার উপলব্ধি। আমি প্রচন্ড রকমের কাজ করার সুযোগ পাচ্ছি। আমার কোনো স্ট্রাকচারড কোনো বাঁধা ধরা কাজ নেই। আমি চাইলে অনেক কিছু ব্যাংকের যেকোনো সেগমেন্টে, যেকোনো সেক্টরে কাজ করার সুযোগ আছে, এবং ম্যানেজমেন্ট, আমার অনারেবল ম্যানেজমেন্ট এবং রেসপেক্টফুল বোর্ড আমাকে সেই কাজ করার সুযোগ দেয়। সুযোগ দেয়, এবং আমি আসলে চেষ্টা করি এখানে কন্ট্রিবিউট করার। সো যেটা বলে যে ব্যাংকিং জব হচ্ছে মোস্টলি ক্লারিক্যাল জব, ডে ইন ডে আউট। আমার ক্ষেত্রে কিন্তু তা না। I can work from anywhere 24/7. I can work on any subjects, any matters. I have that liberty. But only the challenge is that I have to deal with the facts, with the numbers, figures, এবং some case studies, scientific background থাকতে হবে। That is the challenge. But since what I'm doing now, there's always a scope of learning, always chance of development. I'm really liking it. So যদি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে বলি, আমাদের বর্তমানে 61 ব্যাংকস আছে। আমার জানা মতে অল্প কিছু ব্যাংকে এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টটা আছে। এবং আমি বলতে পারি গর্বের সাথে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির যতগুলো ব্যাংকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, বেশিরভাগ ব্যাংকে আর&ডি তে কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি কিছু ব্যাংকে ফাউন্ডিং মেম্বার ছিলাম, কিছু ব্যাংকে আর&ডি কে রিভাইভ করেছি, কিছু ব্যাংকে আর&ডি করার চিন্তা ভাবনা করছিল তারা, সেই জিনিসটা আমি নিজের হাতে সেট আপ করার সুযোগ হয়েছে। সো আই হ্যাভ দ্যাট এন্ড টু এন্ড এক্সপেরিয়েন্স অফ আর&ডি। আর ক্যারিয়ারের গ্রোথ যেটা বলছি, যে ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে এটা আমি মনে করি, সিন্স আই হ্যাভ দ্যাট অপরচুনিটি সিচুয়েশনালি টু বি ওয়ার্ক ইন আ নিশ মার্কেট, আমার জন্য সুবিধা হয়েছে। Initial stage, I had no competitor. I myself was the competitor. So এখানে আমি অনেক দ্রুত ক্যারিয়ারটাকে ফ্লারিশ করতে পেরেছি, গ্রো করতে পেরেছি। একটা জিনিস আমি বলবো, যাদের ইয়াং লার্নার আছে, যারা আমার কথা শুনছেন, সে I want to give an example of Apple. Apple work in a niche market. Still, they are pricing very high. Still, people are standing outside of the Apple store before launching of any Apple product. Why? Because consumer mindset এটা এমন একটা টপ অফ মাইন্ডে চলে এসেছে যে they don't want to buy any product but only Apple, no matter the price is. Price is not a factor. Brand loyalty is a factor.
সো ওয়ার্কিং ইন আ নিশ, এটাকে আমরা যেটাকে বলি ব্লু ওশান থিওরি। ওয়ার্কিং ইন আ ব্লু ওশান, দ্যাট মিনস ইউ হ্যাভ অ্যাম্পল অফ অপরচুনিটি। There is no competitor. Greenfield product. You yourself is a product. So challenge হচ্ছে যে you don't have any structured work, you don't have any formative things. Every day is a new challenge. Every day you will get a new challenge, new project, and you have to be accustomed with this challenge. And if you can successfully deal with this thing, alhamdulillah, inshallah, you can flourish more than any career banker. থ্যাংক ইউ স্যার। স্যার, বর্তমানে ব্যাংকিং সেক্টরে নিয়োগকর্তাদের দ্বারা কোন কোন নির্দিষ্ট প্রযুক্তিগত এবং সফট স্কিলসগুলো সবচেয়ে বেশি মূল্যবান এবং সেই বিষয়ে আমরা কিভাবে আয়ত্ত করতে পারি বলে আপনি মনে করেন? আচ্ছা, আমার আর্নিতে কাজ করার সুবিধার পাশাপাশি একটা সুযোগ হয়েছে যে আমি বিভিন্ন রিক্রুটমেন্টে আমি কাজ করার সুযোগ হয়েছে, রিক্রুটমেন্ট ইন্টারভিউতে। সেখানে বেসিক্যালি আমাদের ফ্রেশারদের সাথে আসলে ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। আমি যে জিনিসটা দেখতে পাই, probably they have a good educational background by certificate, but when it comes to actually demonstrate in the interview board, তারা নিজেদেরকে সেভাবে ডেমনস্ট্রেট করতে পারে না। তাদের সার্টিফিকেট, তাদের রেজুমে doesn't justify their skills during the interview. You see, আমরা যখন ইন্টারভিউতে যাই তখন we have a chance to meet or greet 10 to 15 minutes। এর মধ্যেই একজন আহ, নতুন অ্যাসপিরেন্ট এমপ্লয়িকে তাকে কিন্তু প্রুভ করতে হবে যে আমি জানি এবং জানাতে হবে। সো তাহলে প্রথম জিনিসটা কি হচ্ছে? কমিউনিকেশন। অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হয়, একটা আমি এক্সাম্পল দিয়ে বলি। একটা কমন কোশ্চেন থাকে, হোয়াট আর দ্য থিংস পজিটিভ অ্যাবাউট ইউ, টেল মি সাম পজিটিভস অ্যাবাউট ইউ। তাহলে আমি সবাই এটা কমন কথা, আমি হার্ড ওয়ার্কিং, আই এম ক্রিয়েটিভ, আই এম প্যাশনেট, আই এম চ্যালেঞ্জ সিকার। সো এই প্রশ্নগুলো কিন্তু একটা ট্রেডিশনাল একটা আনসার, যে আনসারগুলো আমরা আসলে চাই না। আমরা চাই সাম এভিডেন্স বেসড এক্সাম্পলস, লাইক যখন কোন একজন ইয়াং বা ফ্রেশার গ্রাজুয়েট ইন্টারভিউ ফেস করবে, আমি ইনোভেটিভ, তাকে বলতে হবে কেন ইনোভেশন, সে কেন তাকে বলছে সে হি ইজ ইনোভেটিভ, অর সে হার্ড ওয়ার্কার। এক্সাম্পল দিতে হবে যেটা তার এডুকেশনাল লাইফে অথবা তার পাস্ট লাইফে সে এটা দেখিয়েছে। যেটা কি হয়, যাদের রিক্রুটারদের কিন্তু রিলেট করতে সুবিধা হয়, রিলেটেবিলিটি, যে হ্যাঁ সে বলছে হার্ড ওয়ার্কার, সে বলছে সে প্যাশনেট, হি শোড সাম এক্সাম্পল। হ্যাঁ, সো শুধু কিছু মুখস্থ বলি বা কিছু ওয়ার্ড বললেই হবে না, সেই ওয়ার্ডগুলোকে কিন্তু প্রমাণ করতে হবে যে আসলেই সেই জিনিসগুলো সে অ্যাচিভ করেছে থ্রু সাম এক্সাম্পলস। সো কমিউনিকেশন একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস আছে যে কুইক থিঙ্কিং, কুইক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং কুইক রেসপন্স। যে জিনিসটা আমরা দেখি যে যখন কোনো একজন ফ্রেশার বেশিরভাগ ক্ষেত্রে খুব জড়সড় থাকে, নার্ভাস থাকে, কোশ্চেন করলে তাকে দুবার কোশ্চেন করতে হয়। ডোন্ট আস্ক কোশ্চেন টুয়াইস, ট্রাই টু বি অ্যাটেন্টিভ। সময় মতো আসে না, তাড়াহুড়ো করে আসে, তখন কিন্তু আসলে সে নিজেকে কি সেটেল ডাউন করবে নাকি কোশ্চেনটা শুনবে এবং সেই কোশ্চেনের রিপিট আনসার দেবে। আসলে ইন্টারভিউ বোর্ডে কি হয়, ইন্টারভিউ বোর্ডে মাল্টিপল ইন্টারভিউ থাকে, দে আস্ক কোশ্চেন ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। সো দেখেন এখানে কোনো গিভেন রুল নাই যে এই কোশ্চেনটা এমনি করবে, ইট ক্যান বি এনি কোশ্চেন। একটা মজার ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কোশ্চেনগুলো হয় কিন্তু সর্ট অফ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর ক্যারেক্টার, how confident you are, how solid you are, how logical you are, how quickly you can answer the question. There definitely will be some odd questions, some tricky questions, but you have to handle with a smile. Okay? এবং আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারভিউ সেশনে প্রথম যে কোশ্চেনটা, ডিলিং উইথ দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট অ্যাকচুয়ালি উইল সেট দ্য টোন অফ ইউর ইন্টারভিউ। ওয়ান্স ইউ ফিল কনফিডেন্ট, বাকিটুকু আপনি করতে মানে আপনি কন্টিনিউ করতে পারবেন। সো আমার কাছে যে আপনার যে প্রশ্ন, তার উত্তর আমি বলতে চাই যে কমিউনিকেশনটা ঠিক থাকতে হবে, বি অন টাইম, কুইক থিঙ্কার,
কনফিডেন্ট এবং আপনাদের যে কোশ্চেনগুলো করা হবে সেই কোশ্চেনগুলো আসপেক্টে ট্রাই টু গিভ সাম সাম examples from your personal life that will justify your statement. থ্যাংক ইউ Thank you. স্যার। স্যার, বর্তমানে ব্যাংক জবগুলোকে মানুষ বেশি প্রেশারাইজ জব হিসেবে কনসিডার করে। এক্ষেত্রে আমরা যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে বিবেচনায় আনি, আপনার মতে ব্যাংকিং প্রফেশন কি রিওয়ার্ডিং হতে পারে? আমি এখানে এখানে রিলেট করি ওয়ার্ক লাইফ পে ব্যালেন্স। সবাই শুধু ওয়ার্ক লাইফ বলে, ওয়ার্ক লাইফ পে ব্যালেন্স। আচ্ছা, আগে ওয়ার্ক তারপরে লাইফ। আপনি ব্যাংকে জব করতে চান কেন? টু মেক আ বেটার লাইফ, ঠিক না? আপনি তো নিজেকে প্রমাণ করতে হবে, অবভিয়াসলি। ঠিক না? আপনি নিজেকে প্রমাণ করতে হলে কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে, প্যাশনেট থাকতে হবে, ডেডিকেটেড থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। আমাকে কাজ দিয়ে দিবে, আমি কাজ করব, সেটা না। আমাকে নিজে থেকে কিছু করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। সো এই যে কথাগুলো বলাটা খুব সহজ। এই সবগুলো কাজই তখনই করা সম্ভব, অ্যাচিভ করা সম্ভব যদি আমি হার্ড ওয়ার্কিং হই। আচ্ছা, হার্ড ওয়ার্কিং এবং ওয়ার্ক লাইফ এর ব্যালেন্সটা কিন্তু নেগেটিভলি কোরিলেটেড। When you will be a passionate guy, when you will be a hard worker, আপনি কিন্তু you will find less time to balance your life. So আমি বলি initial stage in your career, rather focus on working more, less focus on the life. Your life will be built on your work you have done. সো এই ক্ষেত্রে ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যদি আমি চিন্তা করি, আমাকে আসবে ওয়ার্ক মোর, লাইফ লেস। ইউর লাইফ উইল বি বিল্ট অন ইউর ওয়ার্ক। আপনি যখন একটা পর্যায়ে চলে যেতে পারবেন, when you have a structured career, good foundation, solid foundation, good reputation, তখন কিন্তু you can then look for better life. আপনি যদি নিজেকে প্রমাণ করতে না পারেন, আপনার যদি একটা ভালো জব না থাকে বা আপনি জবে আছেন কিন্তু সেই জবে আপনি পারফর্ম করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার লাইফটা অটোমেটিক ইমব্যালেন্স হয়ে যাবে। আর এর সাথে আমি একটা কথা বলেছি, পে ব্যালেন্স। আপনি যত ভালো কাজ করবেন, your pay will follow your work. Work and pay is positively correlated. যখন আমরা you will get higher pay through your hard work, your life will be automatically balanced. You can have your dream thing, you can have your car, you can have your flat, you can have a good handsome salary when through your hard work. There is no substitute of hard work, and you have to love your job. একটা কথা বলছি, একটা ওয়ার্ড আপনি ইউজ করেছেন, প্রেশারাইজড। কোনো কাজই প্রেশার না যদি আমি কাজটাকে লাভ করেন, প্যাশনেট থাকেন। আপনার প্যাশন উইল ড্রাইভ ইউ। এপিজে আবুল কালাম একটা কথা বলেছে যে স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে ঘুমাতে দেবে না। সো আপনি যদি প্যাশনেট থাকেন, when you love your job, আপনি দেখবেন যে আপনি অটোমেটিকলি প্যাশন আপনাকে ড্রাইভ করছে টু ডু মোর। ডু মোর মানে কি? হার্ড ওয়ার্ক। তখন হার্ড ওয়ার্কটাকে কিন্তু হার্ড মনে হবে না, জাস্ট রিওয়ার্ডিং ওয়ার্ক মনে হবে। সো আমি রাদার এটাকে রিফ্রেশ করতে চাই, রিওয়ার্ডিং ওয়ার্ক। ওয়ার্ক হার্ড টু গেট এ বেটার লাইফ। আনলেস ইউ অ্যাকচুয়ালি এনজয়িং এ বেটার লাইফ, কমফোর্টেবল লাইফ, you work hard till then. আরেকটা জিনিস একটু বলি, ছোটবেলায় আমাদেরকে কি বলা হতো? ছোটবেলায় বলা হতো কি, বাচ্চা মানুষ, এত পড়াশোনা করার দরকার নেই, বেশি পড়লে তার মাথার উপর চাপ পড়বে, সে নিতে পারবে না। কিন্তু এখন সায়েন্টিফিক্যালি হ্যাজ বিন প্রুভেন যে আপনি যদি ছোটবেলায় আপনার ব্রেইনের ডেভেলপমেন্টটা বেশি হয়, ইউ আর শার্প, রেজার শার্প, ইউ ক্যান ক্যাচ মোর, ইউ ক্যান গ্রাস্প মোর। বাট ওই সময় আমরা কি করেছি, আমাদের বেলার কথা বলছি, ছোটবেলা আমরা পড়াশোনা কম করেছি, এক্সপ্লোর লেস, এনজয় আওয়ার টাইম মোস্ট। সো এই যে রিভার্স বা এই যে মিথোলজির কারণে কিন্তু আমরা কিন্তু যখন কাজ করার বেশি দরকার ছিল, পড়ার বেশি দরকার ছিল, তখন কিন্তু আমরা পড়েছি কম, এনজয় করেছি বেশি। আর এখন এই বয়সে যখন আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করছি, আই হ্যাভ দ্যাট অ্যাপেটাইট টু লার্ন, বাট আমার সিস্টেম লস বলে তো একটা কথা আছে, আমি কিন্তু ওই লেভেলে কিন্তু গ্রাস্প করতে পারবো না, ওই ব্রেইনের ওই শার্পনেসটা কিন্তু আমি আই অলরেডি লস্ট। দিস ইজ কোয়াইট বায়োলজিক্যাল ব্যাপার, ন্যাচারাল থিং। যখন দরকার ছিল তখন করিনি, আর যখন দরকার আছে কিন্তু আমার সামর্থ্য। সো আমি বলি ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে ওয়ার্ক হার্ড, বি প্যাশনেট, হোয়াট এভার দ্য জব ইজ, লাভ ইট। Your job will earn you respect,
bread, butter, everything. So please, my dear fellow colleagues, don't uh, don't pronounce the word work-life balance. Rather, work, pay, life balance. You work hard, get higher payment, then enjoy your life. Thank you. থ্যাংক ইউ স্যার। স্যার বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলোর ব্যাপক বৃদ্ধি প্রায় সব সেক্টরেই নেগেটিভলি বা পজিটিভলি ইনফ্লুয়েন্স করছে। এই দিক থেকে ব্যাংকিং সেক্টরের প্রভাব কেমন এবং এটার কারণে কি ব্যাংকিং সেক্টরের এমপ্লয়মেন্ট অপরচুনিটিসের কি কমে যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যেটা বলছেন, মানে আপনি চ্যাট জিপিটি অথবা এই ধরনের যাদেরকে বলা হচ্ছে এক্সটেন্ডেড এআই বা জেনারেটিভ এআই বলে, যে জেনারেটিভ এআই, আসলে these are productive tools. Human beings are human beings. This productive tool has been developed by the human being. এই টুলগুলো কিন্তু not built by the robots, not program itself didn't build itself. So these programs, this logic has been actually developed by the human beings. মানুষ যদি এটা করতে পারে, মানুষের থেকে আরো বেটার করতে পারে। মানুষ যখন, ধরুন এই জেনারেটিভ এআই এর কথা বলছি, এটা গত ১ বছরের ফেনোমেনন। আগে তো চ্যাট জিপিটি ছিল না, তখন অন্য কিছু ছিল। হ্যাঁ, তখন কি হয়েছে? তখন গুগল ছিল, আমরা ইয়াহু ছিল, আমরা সার্চ ইঞ্জিন ইউজ করেছি, তার মাধ্যমে প্রোডাক্টিভিটি রেইজ করেছি না? তখন কি মানুষের এমপ্লয়মেন্ট চলে গেছে? না। দিস আর ইউর প্রোডাক্টিভিটি বুস্টার। থিঙ্ক পজিটিভলি, অলওয়েজ থিঙ্ক পজিটিভলি। আই এম পজিটিভ, আই এম পসিবল, দ্য ওয়ার্ড ইজ ইম্পসিবল, ইটসেলফ ইজ পসিবল, আই এম পসিবল। কেন প্রোডাক্টিভ বুস্টার? আমি বারবার বলছি, আমি সবসময় ইম্প্যাক্ট ড্রিভেন বা কেস ড্রিভেন কথা বলতে পছন্দ করি, যেটা আমার অডিয়েন্সকে রিলেট করতে পারে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি প্রতিদিন আমার একটা বছরের শুরুতে আমি কেপিআই মেনটেন করি, আমার পার্সোনাল কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এবং এই কেপিআইটা আমার অফিসের ডেস্কে, আমার অফিস ফ্লোরে, আমার যে জায়গায় আমি বসি তার পেছনে একটা গ্লাস বোর্ডে লেখা আছে। সো এভরি মান্থ আমি কতগুলো কাজ করব, এভরি ডেতে আমার কত প্রোডাক্টিভ পার্সেন্টেজ রেশিও হবে, এই জিনিসগুলো কিন্তু আমি ফলো করি এবং আমার টিমকেও ফলো করতে হয়। সো দে ক্যান ট্র্যাক দেয়ার পারফরমেন্স এভরি ডে। তারা কি ল্যাগিং বাহাইন্ড নাকি তারা অ্যাবভ দ্য কেপিআই? সো এটা শুধু তাদের পারফরমেন্সকেই মনিটর করতে সাহায্য করে না, বছর শেষে তাদের গুড রেটিং পেতে সাহায্য করে। আপনি তো জানেন যে রেটিং উপর বেস করে তাদের কি হয়, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট হয়, ইনসেন্টিভ ডিক্লারেশন হয়, অন্যান্য আদার বেনিফিট গুলো কিন্তু রিলেটেড উইথ দ্য রেটিং। সো এই যে কেপিআই এর ক্ষেত্রে আমি দেখছিলাম, যখন বিফোর কামিং টু জেনারেটিভ এআই, আমি বছরে হয়তো ১০০ কাজ করেছি। সো এই বছরের অক্টোবরের মধ্যে আমি কিন্তু কাজ করার সুযোগ হয়েছে, রিসার্চ প্রজেক্ট করার সুযোগ হয়েছে অ্যারাউন্ড 1300 প্লাস। এভরিডে আমরা কিন্তু প্রায় ৮টা ৮.৫টার মতো এই 7 to 8 প্রজেক্ট আমরা কিন্তু করতে পারছি। ডেফিনেটলি দ্য চ্যাট জিপিটি, হাউ চ্যাট জিপিটি, আমি ধরেন আমি যখন রিসার্চের কথা বলি, রিসার্চে কিন্তু দুটো কাজ হয়, একটা সেকেন্ডারি রিসার্চ আর প্রাইমারি রিসার্চ। প্রাইমারি রিসার্চ মোস্টলি ইউ হ্যাভ টু ইন্টারভিউ with the respondents, take collect data and analyze the data. But secondary research is mostly desk research. You have a lot of information, many corners in the world, in the form of books, in the journals, in the news cutting articles. Okay, so you see, if you have to go through all this information as a human being, it is a cumbersome, it is a time consuming, and definitely a hectic job. So through using ChatGPT, it actually giving us that pleasure to collect all the information and actually putting the summary so fast. Then you have the domain expertise. You actually work on the summary. Okay, so you see, through this thing, the data collection, analysis, and the summary thing, the extract generation has been done by somebody else. Now you are focusing more on the presentation, aligning with the business, the more conclusive things. See, if earlier time, if I have 5 stages, now I have to do only focus on 2 stages. The data collection, analysis, the extraction, all is done by some other things. So this is why I'm telling you it's a productivity booster.
it actually immensely helped me to do my work. I became more productive. The earlier time, my productivity ratio was below 3%. 3. Now it is 8. It doubled more than 2 times. Did I lose my job? No. I am becoming more efficient, more appreciated, and more valuable. You need to know how to use it. We are using internet. Through internet, you can see bad things, you can learn good things. It is your prerogative, it is your choice. Tool is there. Tool is a general purpose tool. So now it is your decision, how will you use it, in a productive way, in a destructive way. Definitely, this chat GPT is inevitable. It has immense power. It, it actually make you a productive, super productive. It will actually allow you to concentrate more on the more productive things. So this way, you will not lose your job. Rather, you will earn better because you can work more. You know, as I told in your earlier question, what is related with the balance? The appreciation and the salary benefits, the pay. So since you are working more and more, your salary should be appraised this way, positively correlated. So finally, in conclusion, আমি যেটা বলতে চাই, these technological advancement actually immensely help us in our personal, professional, and more overall in our overall development. It is not at all a threat. It is an enabler. It's a blessing. Okay. জি, থ্যাংক ইউ স্যার। স্যার, ইতিমধ্যে আমাদের সাথে অডিয়েন্স হিসেবে অনেকেই যুক্ত হয়েছেন। সো উইথ ইয়ার পারমিশন আমি অডিয়েন্স থেকে কিছু কোশ্চেন নিতে চাচ্ছি। Please. Please. স্যার, নির্ঝর সৌরভ ভাইয়া কোশ্চেন করেছেন, একজন ব্যাংকের বিভিন্ন পক্ষের মানুষের সাথে কাজ করতে হয়। গ্রাহক এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপায়সমূহ কি কি হতে পারে? আমরা আমরা একটা ওয়ার্ড শুনেছি, সিম্প্যাথি, এমপ্যাথি। সিম্প্যাথি মানে সহানুভূতি। আপনি সহানুভূতি দেখালেন, এক্সাম্পল দেই। এক্সাম্পল হচ্ছে যে আজকে আপনি বৃষ্টিতে ভিজে এসেছেন। আপনাকে একজন কলিগ বলল যে, আচ্ছা, আহা, বৃষ্টিতে ভিজে গেলেন, ছাতা তো নিতে পারলেন। ছাতা নিয়ে আসতে পারতেন, তাহলে আপনি বৃষ্টিতে ভিজলেন না। আর সিম্প্যাথি আর এমপ্যাথি মানে হচ্ছে আপনি টাওয়েলটা এগিয়ে দিলেন। বললেন, ঠিক আছে ভাইয়া, এরকম বৃষ্টি হলে আপনি তো কাছেই থাকি, আমাকে যদি বলেন আমরা ২ ভাই একসাথে আসতে পারি। দিস ইজ এমপ্যাথি। মানুষের কাছে আপনি তখনই যেতে পারবেন যখন আপনি তাকে তার প্রবলেমটা সলভ করবেন, উপদেশ দিয়ে না, সলভ করবেন। আমরা 99% লোক হচ্ছে যে প্রবলেম ফাইন্ডার, নট সলভার। The 1%, Mark Zuckerberg, he solved a social problem, the communication. That's why he's Mark Zuckerberg. Elon Musk, he solved different problem. They are problem solvers. We like the problem solvers. We don't like the problem narrators. আমরা সবাই, আপনি আমি সবাই প্রবলেম খুঁজতে চাই। আমরা বলি না এটা সলিউশন দেখি। সো গ্রাহক এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার একটা আনকনভেনশনাল একটা মেথড বলি, ট্রাই টু সলভ দ্যাট প্রবলেম। সে একজন গ্রাহক এসেছেন, অনেক উত্তেজিত, ওনার প্রবলেমটা অনেকদিন ধরে সলভ হচ্ছে না, কিন্তু আমরাও এটা সলভ করার শোনার চেষ্টা করছি না। ট্রাই টু গিভ আ পেশেন্ট হিয়ারিং। কেন করছেন না? বসেন, কথা বলি। ট্রাই টু ফাইন্ড, কথা বলতে বলতে না মানুষ মেল্ট ডাউন। কমিউনিকেশন ইজ আ ফ্যান্টাস্টিক টুল। আমরা কথা বলি না জন্যই কিন্তু প্রবলেম হয়। আমি যখন কথা বলা শুরু করব, একসময় কিন্তু আমি থামবো। আমার ইমোশন আমাকে থেমে যাবে। আমি তখন লজিক্যালি থিঙ্ক করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল উই নিড টু টক, উই নিড টু কমিউনিকেট, এবং তার প্রবলেমটা শুনতে হবে। আমার প্রবলেম না, আমি চেষ্টা করেছি, আমরা এটা করব, আমরা করেছি, করতে পারিনি, এগুলো না। আমি বলেন যে আমরা করছি, কিভাবে করব সেটা দেখা যাবে, কিন্তু আগে থেকে বলার সুযোগ দিতে হবে। পিপল লাভ টু টক, পিপল লাভ টু শেয়ার দেয়ার প্রবলেমস। গিভ আ পেশেন্ট হিয়ারিং। তারপরে আমরা চেষ্টা করব যে আসলে
তার পেইন পয়েন্টটা কোথায়? পেইন পয়েন্টটা যদি আমরা বুঝতে পারি, আশা করি এই প্রবলেমটা সলভ হবে। আমি কিছুক্ষণ একটা এক্সাম্পল দিলাম। আমি বৃষ্টিতে ভিজে অফিসে এসেছি। আমি এখন উপদেশ শুনতে চাইবো নাকি একটা প্রবলেমের সলিউশন শুনতে চাইবো? কোনটা আমার জন্য কমফোর্টেবল হবে? অবশ্যই আমি একটা সলিউশন শুনতে চাবো। সো try to find a solution, not the problem. প্রবলেম আমরা জানি কি? মোর অর লেস সবাই জানি। সলিউশন যে দিতে পারবে তার কথাটাই আসলে অ্যাকসেপ্ট করা যায়। এবং আপনি এভাবেই কিন্তু আপনার ক্যারিয়ারে, প্রফেশনাল লাইফ এ, পার্সোনাল লাইফ এ সবখানেই কিন্তু একটু ডিস্টিংক্ট হতে পারবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি। আম জি। ঋত্বিক বাসাক ভাইয়া কোয়েশ্চেন করেছেন। ব্যাংকিং খাতে কেরিয়ার গড়ার ক্ষেত্রে কিভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা করা যায়? আমি আসলে এই জিনিসটা একটু আহ এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম। ডেফিনিটলি আমি আমার পার্সোনাল ক্যারিয়ার জার্নি থেকে আমি যেটা দেখেছি যে উই আর ল্যাক অফ আমরা সবাই জানি মেন্টর, মেন্টি এটা খুব কমন ওয়ার্ড। ঠিক না? সবাই শুনেছি। কিন্তু উই নিড আ পার্সোনাল স্ট্র্যাটেজি। পার্সোনাল স্ট্র্যাটেজি। দ্য ওয়ার্ড ইজ পার্সোনাল স্ট্র্যাটেজি মানে হচ্ছে আমি আসলে কোন একটা নতুন জায়গায় জয়েন করতে চাই। সেখানে যেতে হলে কি করতে হবে আমি জানতে পারি। সেটা আমি জানি। কিন্তু উই নিড টু থিংক ওয়ান স্টেপ অ্যাহেড। আমি ধরে নিচ্ছি আমার যদি অ্যাটিটিউড থাকে, আমার ডেডিকেশন, অ্যাসপিরেশন থাকে আমি জয়েন করতে পারবোই। টেকেন ফর গ্রান্টেড। ইউ উইল। ওয়ান ডে ইউ উইল। বি পজিটিভ। বাট আমরা যেটা মিস করি, পরেরটা মিস করি। পরেরটা কি হচ্ছে? আমরা আসলে ক্যারিয়ারে একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন। আমি তো চাকরি পেলেই জীবনটা শেষ না। চাকরিটা কিন্তু বজায় রাখতে হবে। ওই লাইফটাকে তো কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হলে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ। তাহলে আমরা যদি যখন আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে আমরা যখন আন্ডার গ্রেডে থাকি, আমরা আসলে দেখার চেষ্টা করি যে কোন ডিগ্রি গুলো আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজে লাগছে। আপনি যখন প্রফেশনাল লাইফে ঢুকে যাবেন, আপনি ফুললি বক ডাউন উইথ ইউর ডে ইন ডে আউট ওয়ার্ক। আপনার জবের প্রেশার থাকবে, জবের পারফরমেন্স প্রেশার বলবো না, পারফরমেন্স প্রেশার থাকবে। আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে, এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাকাস্টম করতে হবে। আপনাকে একটা সহকর্মীদের সাথে, গ্রাহকদের সাথে সুসম্পর্ক করতে হবে। সবকিছু মিলে দিস আর দ্য চ্যালেঞ্জেস ইউ নেভার ফেসড ইন ইউর এডুকেশনাল লাইফ। ইউর এডুকেশনাল লাইফ ইজ অনলি কনসেন্ট্রেটেড উইথ ইউর এডুকেশন। সেখানে কিন্তু অন্য আদার ভ্যারিয়েবলস গুলো নেই। সো এই সময় নিজেকে প্রিপেয়ার করো। ট্রাই টু লার্ন সামথিং হুইচ উইল বি অ্যাকচুয়ালি হেল্পফুল ফর ইউর ব্যাংকিং ক্যারিয়ার। আপনি তো ব্যাংকে জয়েন করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এটা সবাই নেয়। কিন্তু তারাই এগিয়ে থাকবে, তারাই ডিস্টিংক্ট হবে যারা ধরেন সে এখন আপনি সিডিসিএস করেন, আপনি ক্যাম্পস করেন, আপনি সিএফএ করেন। আমি আপনাকে ছোট্ট ক্যারিয়ার হ্যাক দিই। একজন আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দুভাবে ল্যাটারাল এন্ট্রি হয়। সেটা হচ্ছে একদম ফ্রেশারদের জন্য। একদম নিচের স্তরে টিও ট্রেনিং অফিসার অথবা জুনিয়র ট্রেনিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার। আর এটা হচ্ছে এমটিও, মানে যেটা আমাদের ব্যাংক, যেটা সরকারি জবে বলে যে ক্যারিয়ার সার্ভিস। এমটিওদের ক্যারিয়ার পাথ ফাস্ট ট্র্যাক, আর টিওদের ক্যারিয়ার ট্র্যাকটা একটু স্লো হয়। সো এমটিওরা যত দ্রুত ক্যারিয়ার আগাবে, টিও টাও অথবা তারা তত দ্রুত আগাবে না। সো আমাদের সবারই কি থাকে, সবাই এমটিও হিসেবে বা প্রভিশনারি অফিসার হিসেবে জয়েন করতে চায়। এটা আমরা জানি, এটা সবাই জানে, এখানে যারা শুনছেন তারাও জানেন। কিন্তু আমার কথাটা হচ্ছে আপনি কিন্তু ইউ ক্যান ইভেন being a fresher without having a zero experience working in a bank or financial institute. You can even join as an executive. How? Tell me how. যেটা একজন এক্সিকিউটিভ হতে হলে আপনাকে 10 থেকে 12 বছর ব্যাংকিং এক্সপেরিয়েন্স থাকতে হবে, সেটা এক্সপেরিয়েন্স ইউ থাকতে ক্যান হবে। ইনস্ট্যান্টলি একদম লিপফ্রগ জাম্প দিয়ে আপনি এক্সিকিউটিভ হতে পারবেন। ইউ ক্যান এনজয় এ কার। হাউ? সে আমি একটা ক্যারিয়ার হ্যাক বলি। হ্যাকটা হচ্ছে ধরেন আপনি এখন কিছু স্পেশালাইজড ডিগ্রি আছে। আপনি সিএ করলেন, সিএ করে জয়েন করলেন, ফুল চার্টার কমপ্লিট করে, আইসিএমএ কমপ্লিট করে জয়েন করলেন। সো ইউর জয়নিং উইল বি নট অ্যাজ এ এমটিও। দ্য ক্যারিয়ার হ্যাক কি আছে, হয়তোবা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেটা হচ্ছে স্লোয়েস্ট ট্র্যাক। আরেকটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক হচ্ছে এমটিও,
ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। এর বাইরেও আরেকটা ক্যারিয়ার হ্যাক আছে যেটাতে আপনি সরাসরি এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারেন যদি ইউ হ্যাভ দ্যাট এক্সট্রা অর্ডিনারি ডিস্টিংশন। সে আপনি সিএ চার্টার কমপ্লিট করলেন, আইসিএমএ কমপ্লিট করলেন, তাহলে আপনি দেখেন থ্রু দিস আপনি ইনস্ট্যান্টলি ইউ অ্যাকচুয়ালি মেক আপ, actually forgo or actually jump or save 10 to 15 years of your career. সো একটা কোশ্চেন থেকে যে বলতে চাই যে আমার পেপারে পত্রিকা আপনারা দেখেছেন যে অনেক জুনিয়র, অনেক অনেক বয়সে কম extraordinary banker become MD at the age of 40, at the age of 45. How? যখন মেজরিটি ব্যাংকার at the age of 40 45 এ ম্যাক্সিমাম আপনি ভাইস প্রেসিডেন্ট অথবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এই পর্যায়ে আটকে যায়, সেখানে ওনারা কিভাবে বিকাম এমডি? বিকজ দে অ্যাকচুয়ালি ডিফাইন দেয়ার ক্যারিয়ার স্ট্র্যাটেজি। আমি কিভাবে কোন পথটা ইউজ করলে, কোন প্যাথটা ইউজ করলে আই ক্যান রিচ দ্যাট অ্যাপেক্স পজিশন at the quickest possible time, shortest path method. So you have to have your career strategy. So আমি why আপনাদের অর্গানাইজেশনকে বলতে চাই YSSE, আপনারা এই মেন্টরশিপ প্রোগ্রামের উপরও বেশি দরকার হচ্ছে আপনার try to engage people that SME subject matter expert in the form of career strategist. They will show the young people, young aspirant people, তারা আসলে জানে না কোন দিকে যাবে, so many myths, so many guidance, so many paths here and there, but we need to find the smart way, the shortcut way, the shortest way to get into the apex position. সো আমি যারা যারা শুনছেন লিসনারদেরকে বলবো আপনারা you please find out your career strategies which will drive you to your aspired desired position in the quickest possible time, এবং to be distinct, to be different, to be uh, to be different from many other things. Try to grab something যেটা আসলে প্রফেশনাল জবে জয়েন করে 99% ছেলে বা আমার কলিগরা অ্যাচিভ করেছে বা আমরা অ্যাচিভ করেছি, সেটা আপনার ক্যারিয়ার শুরুর আগেই করে ফেলে। সো ইউ উইল স্টার্ট উইথ দ্য এইজ, উইথ দ্য ডিস্টিংক্ট অ্যাডভান্টেজ যেটা বাকি 99% এর ক্ষেত্রে থাকবে না। দিস ওয়ে ইউ ক্যান ইজিলি distinct yourself from the others. So in conclusion আমি বলতে চাই to be distinct, invest as much time as possible in your educational life. এই এডুকেশনাল লাইফে কষ্ট করেন, you will get fruit in your professional life inshallah. Thank you. Hello, sir. Can you hear me? Yes, I can hear you. Extremely sorry, sir. হোস্টের একটু ইন্টারনেট ইস্যু করার কারণে হোস্ট লিভ নিতে হয়েছে। সো স্যার, আপনার পারমিশন থাকলে তাহলে আমরা আবার কোয়েশ্চেনে ফেরত যেতে পারি আর কি। প্লিজ। সো স্যার, আমরা লাইভ থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন নিলাম। সো আমার নেক্সট কোয়েশ্চেনটা হলো, বর্তমানে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা, সো বলা যায় এটা এমন কোনো সেক্টর নাই যেটাকে ওটা ইনফ্লুয়েন্স করে নাই। সো কিছু কিছু সেক্টরে দেখা যাচ্ছে এটা ব্লেজিং হিসেবে কাজ করতেছে, আবার কিছু কিছু সেক্টরে দেখা যাচ্ছে এটার কারণে এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে। আমরা যদি চ্যাট জিপিটির কথা বলি বা এই টাইপের আদার কিছু অ্যাপ্লিকেশনের কথা বলি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হিউম্যানকে রিপ্লেস করতেছে। সো স্যার, অনেকেরই কনসার্ন থাকে আর কি যে ব্যাংকিং সেক্টরে এটার ইনফ্লুয়েন্সটা কেমন, আর ব্যাংকিং সেক্টরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সপান্ডের কারণে ব্যাংকিং সেক্টরের এমপ্লয়মেন্ট কি আরো কমে যেতে পারে কিনা, এটা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটা কিন্তু পার্টিকুলার কোশ্চেনের উত্তর আমি ডিটেইলি আমি করেছি, মানে ইট ইজ সর্ট অফ রিপিটেশন, বাট আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই টু আনসার ইউর কোশ্চেন। ব্যাংকিং সেবা দিচ্ছে কাকে? মানুষকে। মানুষের কাছ থেকে সেবা নিতে পছন্দ করে, নট ফ্রম আ রোবট। সো চ্যাট জিপিটি ক্যানট রিপ্লেস দ্য হিউম্যান টাচ। আপনারাই নিজেরা চিন্তা করেন, আপনি যদি একজন রোবট আপনাকে টাকা, আপনি চেক দিয়েছেন, সে টাকা গুনে আপনাকে দিচ্ছে, রোবটের কাছ থেকে আপনি টাকা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি একজন সদা হাস্যময়ী আপনার মতো একজন সুদর্শন ছেলে যখন হাসতে হাসতে টাকাটা দিবে সেটা পছন্দ করবে? উই লাভ হিউম্যান টাচ।
উই ডোন্ট লাইক রোবট। রোবোটিক প্রসেস অটোমেশন কখনো যেগুলো ব্যাক অফিস জবে, যেগুলো রিপিটেড কাজ, সেগুলো অটোমেশনের মাধ্যমে করা সম্ভব। বাট ব্যাংকিং, সিন্স উই আর ডিলিং উইথ পিপল, পিপল ক্যানট be replaced by the robot. So ChatGPT is an enabler, is a productivity booster. Definitely ChatGPT will not eliminate jobs. It will rather increase your productivity, no worries. There should not be any no worries, but only thing I'll suggest, try to exploit this tool for a productive purpose, not the destructive purpose. Choice is yours. You know what to do. Thank you. এক্স্যাক্টলি স্যার, আমরা আসলে অনেক বেশি কনসার্ন থাকি মেনলি আমরা যারা আন্ডার গ্রেডে পড়াশোনা করতেছি আর কি, যে চ্যাট জিপিটির কারণে তো দেখা যাচ্ছে ইভেন আমরা আন্ডার গ্রেডেও অনেক কাজ আমরা চ্যাট জিপিটি দিয়ে করে ফেলতেছি, যেটা আমাদের আগে আর কি আমাদের অনেক বেশি টাইম লাগতো। সো আমাদের একটা বলা যায় ইউথদের মধ্যে একটা কনসার্ন ক্রিয়েট হয়েছে যে আসলে আমার জবটা ভবিষ্যতে আরো এক্সটেন্ড হবে কিনা নাকি স্কুইজ হয়ে যাবে। সো যারা হচ্ছে কনসার্নে আছেন, সো আশা করি হচ্ছে আপনাদের যে একটা রং পারসেপশন আছে এটা ক্লিয়ার হয়ে গেছে। সো আসলে ব্যাংকিং সেক্টর এমন একটা সেক্টর যেখানে হিউম্যান টাচটা এটা ইররিপ্লেসেবল। সো চ্যাট জিপিটি বা আদার টাইপ অফ অ্যাপ্লিকেশন করতে পারে কি, যেমনটা স্যার বললো আর কি, আমাদের কাজটাকে ইজ করতে পারে, বাট হিউম্যানকে কখনোই রিপ্লেস করতে পারে না। সো স্যারের আনসারটা আমার খুব শুনে ভালো লাগছে। সো আমিও কারণ এই কনসার্নে ছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। সো আমার নেক্সট কোয়েশ্চেন হলো, বর্তমানে দেখা যায় হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর প্রত্যেকটা অর্গানাইজেশনের সাকসেস অনেক অনেক বেশি ডিপেন্ড করে। ব্যাংকিং সেক্টরে যদি আমরা দেখি, কোনো একটা নতুন যদি ব্যাংক কোনো একটা পোর্টফোলিও নিয়ে আসে বা কোনো সার্ভিস নিয়ে আসে, সো দেখা যায় এটা কিন্তু R&D এর একটা রেজাল্ট। সো স্যার, আমি আপনার কাছে জানতে চাই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কেরিয়ার গড়ার স্কোপটা আসলে কতটুকু, এবং এই চমৎকার সেক্টরে যারা প্রশ্ন। কেরিয়ার গড়তে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে স্যার? ফার্স্ট অফ অল, যে জিনিসটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই জিনিসটা ভুলে যেতে হবে। ইটস এ 24/7 জব। আপনি চিন্তা করতে হলে চিন্তা করেন, আমি যখন চিন্তা করছেন এটার জন্য কি আপনার অফিসে বসে ডেস্কে বসে চিন্তা করতে হবে? নট রিয়েলি। আপনি ইউ ক্যান থিঙ্ক এনি টাইম। ইভেন ইউ ক্যান থিঙ্ক, সবচেয়ে ভালো চিন্তা তো ঘুমের মধ্যে আসে। সো আপনি চিন্তার কাজ করবেন, ক্রিয়েটিভ কাজ করবেন। সো আবার পাশাপাশি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলবেন, তাহলে কিন্তু হবে না। আমি একটা প্রথমে প্রশ্ন একটা ছিল এই ধরনের প্রশ্ন, সেই প্রশ্নটা আবার রিপিটেশন হবে। R&D আমাদের বর্তমানে 61 ব্যাংকস আছে। 61 ব্যাংকসের মধ্যে খুব অল্প গুটি কয়েক ব্যাংকে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, এবং যাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টটা আছে, মেজরিটি ব্যাংকে এটা কিন্তু অর্নামেন্টাল, গুড টু হ্যাভ, নট মাস্ট টু হ্যাভ। বাট আলহামদুলিল্লাহ আমি যেখানে কাজ করেছি, আমাদের বিজনেস ডিসিশন মেকিং এ উই আর ইনভলভ ডিরেক্টলি। সে আমি কোথায় ব্রাঞ্চ করব, কেন করব, কোথায় করব না, উই হ্যাভ টু প্রুভ ইট এভরিডে থ্রু ফ্যাক্টস, ফিগার্স। যেগুলো আমরা হয়তো ট্রেডিশনালি পড়েছি, মার্কেটিং রিসার্চে পড়েছি, সেগুলো কিন্তু আমরা বাস্তবে করেছি। কোন সেক্টরে ফাইন্যান্স করব, আসলে ওই সেক্টরের পজিশন কি, ফিউচার আউটলুক কি। কোন একটা প্রপোজাল দেওয়ার আগে কিন্তু আমাদের সিআরএম টিম, আমাদের কর্পোরেট টিম আমাদের কাছ থেকে কিন্তু পরামর্শ নেয়। উই নিড টু সাবমিট আওয়ার রিপোর্ট, বেসড অন আওয়ার রিপোর্ট দে অ্যাকচুয়ালি হয় চেঞ্জ দ্যাট কাস্টমার, হয় আদারওয়াইজ দে ডিসকার্ড দ্য কাস্টমার। আমি কোন কার্ডে, কোন সেগমেন্টে, কোন কাস্টমারকে আমি চেস করব, কাস্টমাররা কোথায় বেশি পারচেজ করে, কোন ডিপার্টমেন্টাল স্টোরে পারচেজ করে, কোন দেশে পারচেজ করে, কোন ফর্মে পারচেজ করে, এই যে ডিসিশন মেকিং, তার উপর বেস করেই কিন্তু আমি এসটিপি, সেগমেন্টেশন, টার্গেটিং, প্রাইসিং, এই জিনিসগুলো কিন্তু, এই যে তথ্য উপাত্তগুলো আসে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে, আসলে জিনিসটা নির্ভর করে আপনার কাছে অ্যালকোহল আছে, ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ মেডিসিন, ইউ ক্যান ইউজ ইট অ্যাজ এ ড্রাগ। ডিপেন্ড করে আসলে আপনি এটা কিভাবে চালাবেন। আপনি একটা গাড়ি দিয়ে সুন্দর মতো আমার বাসা বসুন্ধরা থেকে গুলশানে পৌঁছতে পারবেন কোন অ্যাক্সিডেন্ট না করে, আবার ওই একই গাড়ির চালক কিন্তু বাসা থেকে বের হয়ে কোন একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করতে পারে। ইউ আর ইন দ্য ড্রাইভিং ওয়ে। আপনাকে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কাজ করবে তার কিন্তু সেই ফোরকাস্ট করার আসলে সে মেন্টালিটি, সে অ্যাপটিটিউড থাকতে হবে যে আমি আসলে কি বলতে চাই। আমাদেরকে একটা বলা হয় রিসার্চ এন্ড ডেভেলপমেন্টকে ইয়ার্স এন্ড আইজ অফ দ্য ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্টকে কি দেখাতে চাই, কি শোনাতে চাই, এটা আমার দায়িত্ব। সো ম্যানেজমেন্টকে শোনাবো, দেখাবো, এটা কি আমি মুখের কথায় না, ফ্যাক্টস, ফিগার্স দিয়ে নিজেকে সায়েন্টিফিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক করেই কিন্তু আমাকে সায়েন্টিফিক্যালি প্রুফ করতে হয়। আই ওয়ান্ট টু হিয়ার ইউ দিস থিং, আই ওয়ান্ট টু ডু দিস থিং।
So it is very challenging but very interesting. 24/7 job. It's a niche market, নিশ সেক্টর। এখানে কম্পিটেন্ট লোকের খুবই অভাব, সেই প্যাশনেট লোকের খুবই অভাব, এই যে ফোর সাইডনেস লোকের খুবই অভাব, 24/7 কাজ করার মতো লোকের আসলেই অভাব। হ্যাঁ, সো এখানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এসএমএর আসলেই অভাব। সো দ্রুত কিছু কিছু ক্যারিয়ার আছে, যেমন একজনের কোশ্চেন দেখছিলাম সাইবার সিকিউরিটি, আইটি, আর&ডি, ডিজিটাল, কিছু কিছু সেক্টর আছে দিজ আর হেভিলি এসএমই ফোকাসড, মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ড্রিভেন সেক্টর। এইসব সেক্টরে আপনার যদি ক্যাপাসিটি থাকে, ক্যালিবার থাকে, মোস্ট অফ প্যাশন থাকে, ইউ উইল গ্রো, ইউ উইল এক্সপেরিয়েন্স এক্সপোনেনশিয়াল গ্রোথ, not linear growth, exponential growth. There is opportunity, but you have to prepare yourself. You have to have that interest, not only in banking, in economics, macroeconomics, microeconomics. You have interest on other factors, social, economical, environmental issues. Okay, so আপনি কোনো পুঁথিগতভাবে কনভেনশনাল ওয়েতে যদি নিজেকে ক্যারিয়ার করতে চান, ব্যাংকিং ইজ দেয়ার। বাট ইফ ইউ ওয়ান্ট আ আনকনভেনশনাল ওয়ে অফ ক্যারিয়ার গ্রোথ, this is one of the sector you can focus on. থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি কোয়েশ্চনটা অনেক সুন্দর করে ডিটেইলসে সাজিয়ে বলছেন যে আসলে আর&ডি সেক্টরটা আমাদের জন্য একটা ভালো ক্যারিয়ার স্কোপ হতে পারে। সো আপনি যে বিষয়গুলো তুলে ধরছেন যে মার্কেটিং এর যে সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, সো বলা যায় এটা এমন কোনো সেক্টর নাই যেখানে আসলে এই এসটিপিটা ইউজড হয় না। সো যেটার অ্যাপ্লিকেশন অনেকটা ডিপেন্ড করে আর&ডি ডিপার্টমেন্টের উপর, আর&ডি ডিপার্টমেন্ট কতটুকু এক্সপার্টাইজ ওটার উপর। আর আপনি যেমনটা বলছেন যে আমাদের মধ্যে যদি রাইট সাইড অফ স্কিলস থাকে, এক্সপার্টাইজ থাকে, দেন আমাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি যদি প্যাশন থাকে, সো ডেফিনেটলি উই ক্যান গো ফর দ্য আর&ডি। সো আশা করি যারা আর&ডিতে জব করতে চাই তারা নতুন করে আজকে একটা উদ্যম পাবে আপনার কথা শুনে, যে আসলে কিভাবে নিজের এক্সপার্টাইজ গুলোকে গ্রো করে আমার এই সেক্টরে আসা উচিত। সো স্যার থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি যদি পারমিশন দিতেন তাহলে লাইভ থেকে একটা কোয়েশ্চেন নিতাম আর কি। প্লিজ, আমি একটু বলি, আমি চাই যে লাইভ থেকে বেশি কোশ্চেন, Yeah, but thank you, that is sir. like a real pain point. I want to actually give suggestion to the aspirant bankers. Okay, thank you. Yes, sir. Thank you so much, sir. So লাইভ থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নিলে আমার মতো মনে হয় কি যে একটা এঙ্গেজমেন্ট একটু বেশি বাড়ে। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি নিতে চাচ্ছি, সোহাইবুর রহমান ভাই কোয়েশ্চেন করছেন, যদিও স্যারের কথায় ম্যানেজমেন্ট ট্রেনের ব্যাপারটা চলে আসছে। সো আমরা জানি ব্যাংকিং এ জব করার ক্ষেত্রে ডিফারেন্টলি আমাদের প্রিপারেশন নিতে হয় আন্ডার গ্রেড লেভেলে। সো স্যার ম্যানেজমেন্ট ট্রেনি পজিশনের জন্য আমাদের আন্ডার গ্রেড অবস্থায় কোনোভাবে কি আমাদের প্রিপারেশন নেওয়া উচিত কিনা, বা নিলে কিভাবে নিতে হবে বলে আপনি মনে করেন? আমার প্রশ্নের উত্তরটা এইভাবে দিই, আপনি কেন আন্ডার গ্রেড লেভেল আপনি নেবেন? প্যাশনটা কিন্তু ছোটবেলা থেকে আসতে হবে। আই ওয়ান্ট টু বি আ ব্যাংকার। আমি সবসময় ব্যাংকার হতে চেয়েছি, আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আইজেনবার্গ ল বলে, আপনি আজকে সকাল 6টার সময় উঠতে চাবেন, আপনি কোনো অ্যালার্ম দিবেন না, প্লিজ আপনি এই জিনিসটা আজকে চেষ্টা করবেন। আজকে কোনো অ্যালার্ম দিবেন না, শুধু মনে বলবেন, মনে মনে চিন্তা করবেন আজকে সকাল 6টার সময় আমাকে উঠতে হবে। আপনার বায়ো ক্লক, ট্রাস্ট মি, আপনার বায়ো ক্লক অ্যারাউন্ড 6 আপনাকে জাগিয়ে দিবে। উই আর সাচ এ পাওয়ারফুল হিউম্যান বিং। কিন্তু সেটা আন্ডারগ্রেড থেকে কেন? প্যাশন তো আসতে হবে, স্বপ্ন দেখতে হবে তো ছোট থেকে। You want to be a banker? Be banker. Living banker. Dream banker. Dream with banking. আপনি যখন মন থেকেই চাবেন, আপনাকে কি প্রিপারেশন নিতে হবে, কি পড়তে হবে, পড়াশোনার পাশাপাশি আপনি নিজেও আপনি বুঝতে পারবেন। ব্যাংকিং জবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে ঢোকার জন্য খুব বেশি আহামরি কোনো পড়াশোনা করতে হয় না। আপনাকে ইউ হ্যাভ টু বি রিলেভেন্ট, ইউ হ্যাভ টু বি আপ টু ডেট। আপনার যে বেসিক ম্যাথস গুলো আছে, যে ইংলিশ গুলো আছে, লজিক্যাল রিজনিং গুলো আছে, এগুলো যথেষ্ট। বাট প্যাশনটা থাকতে হবে। টু বি আ ব্যাংকার, ড্রিম উইথ দ্য ব্যাংক। এই প্যাশনটা আন্ডারগ্রেড থেকে না, ইট হ্যাজ টু কাম ফ্রম ইউর ইন স্কুল লাইফ। ইনশাআল্লাহ, I can challenge you, you will be a good banker. Definitely a banker. You will be a banker, otherwise you will be banker. There is no other option. Option 1 is be banker, option 2 is be banker, option 3 is be banker. When you think of an alternate route, you will fail. সো আপনি কেন মনে রাখবেন, আচ্ছা ব্যাংকিং করতে পারিনি, তাহলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। সো আপনার ইন্টারেস্টটা কিন্তু ডাইভার্টেড হয়ে গেল। সো
Divided attention will not grow you, reach you to your destination. Focus থাকেন what you want to achieve by the age of 30. আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলতে চাই, আমি 30 ইয়ার্স আমি এটা অ্যাচিভ করতে চেয়েছি। আমার মনে মনে একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল। আলহামদুলিল্লাহ বিফোর 30 আই হ্যাভ অ্যাচিভড ইট, এবং অ্যাচিভ করেছি, এটা অনেক বেশি অ্যাচিভ করেছি। ট্রাই টু চ্যালেঞ্জ ইয়োরসেলফ, চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। একটা জিনিস কি জানেন, সারা বিশ্বে অনেক কিছু আছে পরিবর্তন করার মতো, কিন্তু একটা জিনিস ইউ ক্যান চেঞ্জ, দ্যাট ইজ ইয়োরসেলফ। আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন, আর কাউকে না। আপনি মেয়াদ পরামর্শ দিতে পারেন, বাট আপনি আমাকে আমি যে পরামর্শ দিচ্ছি আপনি শুনবেন কি শুনবেন না, ইট ইজ ইয়োর প্রেরোগেটিভ, ইট ইজ ইয়োর ওন ইন্টারেস্ট। আমি কিছু করতে পারি না, কিন্তু আমি যেটা পারি আমি আমাকে পরিবর্তন করতে পারি। সো আমি যেটা বলি, ট্রেডিশনাল পড়াশোনার পাশাপাশি যেভাবে করছেন, প্রচুর গাইড বই আছে, প্রচুর হ্যান্ডস আউট আছে, বাট এই যে স্বপ্নটা 24/7 ড্রিম যেন হয়, তাহলে আপনি সম্ভব, এবং ইনশাল্লাহ আপনি পারবেন। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো আপনি একটা কথা বলছেন যে 3টা অপশন বলছেন, বি ব্যাংকার, বি ব্যাংকার, বি ব্যাংকার। সো যেটা ম্যাটার করে আর কি আমাদের প্যাশনটা, যেমনটা আপনি বলেন যে আন্ডার গ্রেডে থাকা অবস্থায় কেন আমরা ব্যাংকার হওয়ার স্বপ্ন বুনবো নিজের মধ্যে, এটা আসতে হবে আমার অনেক আগে থেকে। আরেকটা আপনি ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করছেন যে আমি কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নাকি ব্যাংকার হব। সো আসলে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই যে একটা কথা আছে যে আমরা সবগুলো একসাথে পেতে চাই। সো আসলে তো সবগুলো একসাথে পাওয়া পসিবল না। সো যার নিজের মন থেকে আসতে হবে আসলে আমি কি হতে চাই। সো নিজের মন থেকে যখন চলে আসবে যে আমি ব্যাংকার হতে চাই, আসলেই যে ব্যাংকার হওয়ার জন্য আমার কি কি রিকোয়ারমেন্টস, কেমনে কি করতে হবে, ওটা কিন্তু আমি নিজেই ফাইন্ড আউট করে ফেলবো। আর এর পাশাপাশি স্যার কিছু ভালো ভালো পয়েন্টস অ্যাড করছেন যে ব্যাংকার হওয়ার জন্য যে আমাদের বেসিক ম্যাথ, দেন ইংলিশের উপর একটা এক্সপার্টাইজটা গ্যাদার করতে হবে। সো আশা করি যিনি কোয়েশ্চেন করছেন উনি ওনার আনসারটা পেয়েছেন। সো একটাই বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের প্যাশনেট হতে হবে অ্যাবাউট ব্যাংকিং জব, এবং ট্রাই করতে হবে। অ্যান্সার যেমনটা বললো তখন আমরা তিনটা আমি একটু ইন্টারাপ্ট করি। ব্যাংকিং Sure, জব sir. না, প্যাশনেট যেটা করতে চাই তাকে ভালোবাসতে হবে, মন থেকে চাইতে হবে। সেটা যদি আপনার আপনার ফিয়াসাকে চান, আপনি আপনার জবকে চান, আপনার ক্যারিয়ারকে চান, যাই চান, ইউ হ্যাভ টু বি প্যাশনেট। আপনি মন থেকে চাইলে, আন্তরিকভাবে চাইলে, everything is possible, because the word impossible itself is I am possible. Please believe this thing in your mind. আপনিই পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সো আসলে প্যাশনেট যে আমি শুধুমাত্র ব্যাংকিং এর ক্ষেত্রে হবো ওটা না, আই ক্যান বি প্যাশনেট অ্যাবাউট এনিথিং, বাট এমন একটার প্রতি প্যাশনেট হওয়া উচিত যেটা আসলে প্রোডাক্টিভ হবে, সাচ লাইক ব্যাংকিং জব। সো যারা ব্যাংকিং জব নিয়ে কেমনে প্রিপারেশন নিবেন চিন্তা করতেছেন, সো স্যারের এন্ড থেকে একটা কনক্লুশন চলেই আসে, আগে নিজেকে ফাইন্ড আউট করেন আপনি আসলে ব্যাংকার হতে চান না কিনা। সো যদি ব্যাংকার হতে চান দেন আপনি ওটার দিকে টাইম ডেডিকেট করেন, টাইম ইনভেস্ট করেন, দেন ডেফিনেটলি ওয়েজগুলো আপনি খুঁজে বের করে ফেলবেন। সো স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল লাইভ থেকে। সো একজন কোয়েশ্চেন করছেন এমবিএ করে তারপর কি সিএ করা উচিত। মেইনলি স্যার এটা আমারও অনেক বেশি অনেক সময় আমি এটা নিয়ে ভাবি যে যারা সিএ করে বা সিএফএ করে ওরা কি আচ্ছা, ব্যাংকিং আমি জবে। কোশ্চেনটা বুঝতে পেরেছি। আমি আসলে এটাও একটা জিনিস কুইকলি পিক জি করতে হবে কোশ্চেন টু সেভ ইউর টাইম। আমি যে বুঝেছি এমবিএ পরে কেন, ওয়াই নট একসাথে, ওয়াই নট বিফোর। সিএ করার জন্য কি কোথাও বলা আছে আপনি এমবিএ ডিগ্রি অর্জন করতে হবে? ইজ দেয়ার এনিথিং রিটেন in a prerequisite? You can start doing CA even after completing your HSC. CA is a long, cumbersome এবং টায়ারিং একটা জার্নি। আপনি প্রথমবার অ্যাপিয়ার করলে যে পাস করবেন, দ্যার ইজ নো গ্যারান্টি। ইফ ইউ স্টার্ট ফ্রম দিস জার্নি ফ্রম আফটার এইচএসসি, তাহলে ইউ উইল গেট ইউসি অ্যাট লিস্ট 6 ইয়ার্স। আর যদি আপনি এমবিএ করার পর পান, তাহলে আপনি অলরেডি ইন দ্য ক্যারিয়ার। আপনি চাকরির জন্য পড়বেন নাকি সিএ করবেন, কিছুই হবে না, না ইধার কা না উধার কা, ইউ উইল লস পাথ। সো আমি একটা জিনিস খুব এমফাসিস করছি, প্লিজ হ্যাভ ইউর ওন ক্যারিয়ার স্ট্র্যাটেজি। আপনি নিজে তো পারবেন না, talk to someone who has the clear focus, who can guide you, who can actually steer you towards the shortcut but smartest way to achieve your goal. আমি একটা কথা বলেছিলাম, you can even
join in a banking profession in an executive role without having prior banking experience, say like degree like CA, degree like ICMA. You can join directly as an executive. Through this, you can save at least 10 to 15 years. যেই ছেলেটা এমটিও হিসেবে জয়েন করে ওই পজিশনে যাবে 10-15 বছর পরে আপনি একবারে জয়েন করছে সেই পজিশনে। সো আপনি কিন্তু তার থেকে 10 বছর এগিয়ে গেলেন। এটা কি আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না? সো আপনি কি একজন এমডির জন্য 10 বছর আগে হওয়ার সুযোগ পাবেন না? So this is the strategy. Why after MBA? Why not before, after HSC? So this question is completely irrelevant. যিনি কোশ্চেন করেছেন, ট্রাস্ট মি, তার জন্য আমার শ্রদ্ধা সম্মান সবই আছে, কিন্তু হি ইজ ল্যাক অফ ফোকাস। একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আসলে সে সময়টা নষ্ট করেছে বা সময়টা ইউটিলাইজ করতে পারেনি বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ দ্য এই ক্যারিয়ার কোচ অথবা ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট। This is very important. Having a mentor, a strategist, very, very fortunate. If you have that kind of, mentor, you are very fortunate in the world. It will actually place you many steps ahead than the others. Okay. So thank you. I hope question uttor পাওয়া গেছে. After MBA, it is already late. Either you will prepare yourself for the banking job or any other job. Already you have pressure from your family, from your society. So আপনার এখন জব পাওয়াটা বেশি জরুরি, not doing any other extracurricular activity. Extracurricular activity is extra, not main curriculum. Try to remember. Thank you. সো থ্যাংক ইউ সো মাচ স্যার ফিডব্যাকটা প্রোভাইড করার জন্য। সো আসলে এই যে সিএ বা সিএফ এর যে ডিগ্রিগুলো বলি না কেন, মেইনলি হচ্ছে সিএ ডিগ্রি। সো আসলে এটা স্টার্ট করার একটা এজ থাকে, যেমনটা আপনি একটা সুন্দর টাইম বললেন যে আমাদের এইচএসসি এর পর, সো এইচএসসি এর পর আমরা ইউনিভার্সিটিও চললো, দেন আমার সিএ ডিগ্রির প্রিপারেশনটাও চললো। আর এমবিএ এর পর আসলে যেটা হয় কি, ব্যাচেলর ডিগ্রির পর এমবিএ এর পর যে অনেক বেশি প্রেশার চলে আসে, যেটা আমার মতো যারা ইউথ আছেন অনেকে ফেস করতেছেন, যারা লাইফটা দেখতেছেন আর কি। সো আসলে তখন একটা তাড়াহুড়া থাকে যে একটা জবে ঢোকার, তখন আবার সিএ করে জবে ঢুকবো, তখন কিন্তু অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। সো আশা করি যারা কোনো সিএ নিয়ে আপনারা ব্যাংকিং সেক্টরে ঢোকার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা প্ল্যান করছেন, আপনারা অনেক আগে থেকে সিএ প্রিপারেশনটা শুরু করবেন। আর স্যার একটা চমৎকার কথা বলছেন যে অনেকেই কিন্তু কাজ করে করে দেন একটা রুলে যেতে তার যত বছর লাগবে, আপনি কিন্তু সিএ ডিগ্রি নিয়ে কিন্তু আপনি ওই রুলের ডিরেক্টলি এক্সিকিউটিভ পদে আপনি নিয়োগপ্রাপ্ত হতে পারতেছেন, যেটা একটা হিউজ অ্যাডভান্টেজ। সো এখন চয়েস ইজ ইয়োর্স স্যার, যেমনটা বলছেন যে আপনি এখন সিএ করে ঢুকবেন নাকি সিএ ছাড়া ঢুকবেন। এখন সিএ করে ঢুকলে তাহলে আপনাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। সো এই দিক থেকে আমাদের সবচেয়ে বেশি কনসার্ন থাকতে হবে আর কি। সো থ্যাংকস আ লট স্যার। স্যার আমি এখন নেক্সট কোয়েশ্চেনে যেতে চাচ্ছি। যেহেতু ব্যাংকিং জবটা বলা যায় বা ব্যাংকিং সেক্টরটা বলা যায়, ইটস অল অ্যাবাউট উইনিং দ্য কাস্টমার। আপনাকে কাস্টমার উইন করতে হবে, কারণ আলটিমেটলি কাস্টমার থেকেই কিন্তু ব্যাংকিং এর রেভিনিউ বা গ্রোথ এটা কিন্তু কাস্টমার এনশিওর করে। সো স্যার এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট স্কিল যদি আমি কথা বলি, হুইচ ইজ নেগোসিয়েশন স্কিল। সো নেগোশিয়েট করতে পারাটা কিন্তু আই থিঙ্ক ব্যাংকিং সেক্টর অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন শুধু ব্যাংকিং এ যদি বাদ দিই, আমাদের যখন আমরা ছাত্র অবস্থায় ডিফারেন্ট প্রজেক্টে কাজ করি বা আমরা যখন ডিফারেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, তখনও কিন্তু টিম ওয়ার্ক করতে আমাদের নেগোসিয়েশনের দরকার হয়। যেমন ফ্র্যাঙ্কলি স্পিকিং, যখন আপনাকে অ্যাপ্রোচ করার সৌভাগ্যটা আমার হয়েছে এই লাইভ শো এর জন্য, সো ইন সাচ কেস আমাকেও কিন্তু নেগোসিয়েশন করতে হয়েছে। সো স্যার ডেফিনেটলি নেগোসিয়েশনের জন্য কিছু টিপস আছে বা কিছু ওয়েস আছে যেগুলো ইফেক্টিভলি স্পেশালি ব্যাংকিং এর ক্ষেত্রে অনেক বেশি প্রোডাক্টিভ হয়। সো স্যার এমন কিছু নেগোসিয়েশন টিপস নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেন, যেগুলো ওনারা রপ্ত করে ব্যাংকিং সেক্টরে গিয়ে গ্রো করতে পারবে। নেগোসিয়েশন প্রথম জিনিস যেটা হয়, বলতে হবে কম, শুনতে হবে বেশি। আমি কিছু আনকনভেনশনাল মেথড বলি। আমরা যদি সবাই একসাথে বলা শুরু করি তাহলে কিন্তু কেউ শুনবো না, আমরা শুধু বলবো। আচ্ছা, আমি যত আমার প্রতিপক্ষকে বা অপোনেন্টকে বা আমি যাকে কনভিন্স করতে যাচ্ছি যত বেশি বলার সুযোগ দিব, সে কিন্তু একসময় হি উইল রিভিল হিজ উইক পয়েন্ট। আমার নেগোসিয়েশন স্কিল টু উইন এ কাস্টমার, টু উইন আ ব্যাটল, আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হিজ উইক পয়েন্ট, পেইন পয়েন্ট। আপনি যদি তার সাথে কমিউনিকেট না করেন, তার সাথে না বুঝতে পারেন, যতই আপনি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করে আসেন, আপনি তার হিডেন ট্রুথ, তার ইমোশনাল পেইনটা আপনি বুঝতে পারবেন না। সো আপনি যদি কম বলেন,
বেশি শুনেন তাহলে কিন্তু তাকে অ্যানালাইসিস করার সুযোগটা পাবে। সো প্রথম কথাটা হচ্ছে তাকে বলার সুযোগ দেন, কি বলতে চায় শুনেন। সে একটা কাস্টমারকে উইন করতে চান, কাস্টমার নিডটা বোঝার চেষ্টা করেন। আমি একটা এক্সাম্পল দিই যেমন ধরেন একজন কাস্টমার এসেছে, একজন ফিমেল কাস্টমার, ফিমেল, তার হাজবেন্ড দেশের বাইরে আছেন, উনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চায়। ঠিক আছে, তাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন? অবশ্যই আসসালামু আলাইকুম বলবেন, ম্যাডাম বলবেন, কোথায় আছে, কিভাবে তার হাজবেন্ড কোথায় আছে, তার বাচ্চা কয়জন, কোথায় কি করে, তার ফ্যামিলিটা ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করে। এই জিনিসটা কি হয়, মানুষ ওপেন আপ হতে সুবিধা হয়। আপনি মানুষের পেইন সলভ করতে চান, কিন্তু তাকে তাকে যদি বুঝতে না পারেন, তাকে যদি ওপেন আপ করার সুযোগ না দেন, তাহলে তো পেইনটা বুঝবেন না। আপনি যদি সব বুঝে যান তাহলে তো সে আপনার কাছে আসতো না। সো প্রথমে তাকে ওপেন আপ হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে গিভ হিম স্পেস টু টক। সো আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে এসে কেন খুলবেন উনি? উনি খুলবেন কারণ আমি কিছু টাকা আসে, এই টাকাগুলো আমি মাঝে মাঝে জমাতে চাই। জমাবো, যখন প্রয়োজন হবে তখন উঠাবো। এই জিনিসটা আমি উইথড্র করবো, কিন্তু আমি চাই না উইথড্র করতে, আমি আই ওয়ান্ট টু সেভ। আমি যদি এইভাবে একটা কাজটা করি যে আপনি একজন একজন অ্যালোন ফিমেল যিনি ফ্যামিলি পুরো মেইনটেইন করছেন, আপনাকে বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয়, ফ্যামিলি মেইনটেইন করতে হয়, অন্যান্য হ্যাজার্ড গুলো সবই মেইনটেইন করতে হয়। আপনি ম্যাডাম, আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলেন, আপনাকে তো যদি টাকা উইথড্র করতে হয় কখনো বা জমা দিতে হয়, আপনাকে ব্রাঞ্চে আসতে হবে। আপনি এটা যদি না করে একটা কাজ করা যায় না, আপনাকে একটা কার্ড যদি দিয়ে দিই যেটা ফ্রি অফ কস্টে, আপনাকে আসতে হবে না, যখন প্রয়োজন হবে ব্রাঞ্চে আসতে হলে আপনি কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে হবে, 10টা থেকে 4টা এর মধ্যে আসতে হবে। এবং ব্রাঞ্চে আসার জন্য আপনাকে আগে নিজের প্রিপারেশন আছে, ফ্যামিলিকে গুছিয়ে, বাচ্চাদেরকে গুছিয়ে তারপর আসবেন। কমিউনিকেশন একটা এক্সপেন্স আছে, কমিউনিকেশন টাইম ইনভলভমেন্ট আছে। তবে ব্রাঞ্চে এসে তো সঙ্গে সঙ্গে সার্ভিসটা পাবেন না, সার্ভিসের জন্য ওয়েট করতে হবে। সো ইটস ইনভলভমেন্ট অফ এ টাইম, এনার্জি এন্ড কস্ট। রাদার আমি যদি আপনাকে কার্ড দিয়ে দিই, তাহলে আমি কার্ডটা দিয়ে যখন খুশি তখন কিন্তু উইথড্র করতে পারবেন, পারচেজ করতে পারবেন। লিসেন, সেখানে কিন্তু টাইমের কোনো লিমিটেশন নেই, 10টা 4টা। ইউ ক্যান পারচেজ at 8 p.m., at 10 p.m., even 2 a.m., early morning, late night, no problem. You need not to come to the branch. It is a convenience. আপনি হলে আপনি কি কনভিন্স হবেন না? আমরা চাই আপনি আসেন, কিন্তু আমি চাই আপনি আপনার যতটুকু কাজ বাসায় বসে করতে পারেন, তা যদি করতে পারেন আপনার সময়টা বাঁচবে, আপনি আরো প্রোডাক্টিভ কাজে আপনি নিজে ইনভলভ করতে পারবেন এবং তার জন্য আপনাকে কোনো চার্জ করা হচ্ছে না। একটা পয়েন্ট। আরেকটা গল্পটা বলি, আপনি টাকা সেভ করতে চান, কিন্তু আপনি যে অ্যাকাউন্টে রাখতে চান সেখানে রেটটা কিন্তু একটু কম। আপনার যদি প্রতি মাসে মাসে এখান থেকে যদি কিছু সেভ করেন একটা নির্দিষ্ট সময়, ডিপিএস, হ্যাঁ, ডিপোজিট পেনশন স্কিমের মতো প্রতি মাসে মাসে একটা ক্ষুদ্র সঞ্চয় জমা থাকবে। আপনার হাজবেন্ড এখন দেশের বাইরে আছে, টাকা কামাচ্ছে, আয় করছে, ইনকাম করছে, কিন্তু দেয়ার ইজ নো সার্টেনিটি যে উনি একসময় অসুস্থ হয়ে ফেরত আসতে পারে, উনি ওনার অ্যাক্সিডেন্ট হতে পারে, পার্মানেন্ট ডিসেবিলিটি হতে পারে, পার্শিয়াল ডিসেবিলিটি হতে পারে, উনি ইভেন মারাও যেতে পারে। তখন আপনার ফ্যামিলি ফিউচারটা কি হবে? আপনি যদি এখানে এই টাকা থেকে একটা সার্টেন কমিটমেন্ট যদি থাকে, আপনি কি করবেন? চাইলেও খরচ করতে পারবেন না, কারণ ওই টাকাটা তো মাসের একটা সময় টাকাটা কেটে নিচ্ছে। সো আপনি ইচ্ছে করে কম খরচ করবেন এবং ইচ্ছে করে তাহলে কি করছেন? সেভ করছেন। তাহলে কি হচ্ছে আপনার? আপনার সেভিংসও হচ্ছে, আপনার ফিউচারও সিকিউরড হচ্ছে। আপনার বাচ্চারা, আপনারা একটা ফিউচার পাচ্ছেন। সো এখন যেটা প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু সে একটা অ্যাকাউন্ট খুলতে এসেছে, আমি কিন্তু তাকে দুটো প্রোডাক্ট এক্সট্রা সেল করে দেব। কিভাবে? তাকে বুঝিয়েছি তার সুবিধাটা। আপনি তখনই আপনি কিনবেন যখন আপনি বুঝবেন এটা আপনার জন্য বেনিফিশিয়াল। আপনি একটা বাটার শোরুমে গেছেন, খুব সুন্দর জুতা পছন্দ হয়েছে, কিন্তু ওই জুতোটার সাইজ আপনার নেই। আপনি কি কিনবেন? কিনবেন না। প্রোডাক্টটা আপনাকে ফিট করতে হবে। তাহলেই আপনি কিনবেন। সো আমার অনেক ভালো প্রোডাক্ট আছে। আমি যদি উনার প্রয়োজন অনুযায়ী এটাকে সেল করতে না পারি, তাহলে কিন্তু আমি কাস্টমারকে উইন করতে পারব না। সো আমার একটাই উদ্দেশ্য, দুটো আনকনভেনশনাল মেথড বলি। ট্রাই টু লিসেন মোর, টক লেস। ট্রাই টু ফাইন্ড আউট হিজ ইমোশনাল পেইন পয়েন্টস, উইকনেস। ইনশাআল্লাহ you will win your customer in your personal life, in your professional life, both. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কথা শুনে আমার যেটা মনে হলো আর কি, যে আসলে কারোর সাথে যখন আমি কথা বলতে যাব তখন ওনার ব্যাকগ্রাউন্ডটা রিসার্চ করা ইটস কোয়াইট নেসেসারি, যে ওনার পেইন পয়েন্টস গুলা খুঁজে বের করা,
বা ওনারা আসলে কোন আমি আরেকটা জিনিস একটু বলি। শিওর স্যার। আপনারা যখন ধরেন কোন ইন্টারভিউ হ্যাক বলি, একটা ইন্টারভিউ দিতে যান, চেষ্টা করবেন যে ধরেন এইচআর এ আপনি জানেন ইন্টারভিউ সময় অবশ্যই এইচআর কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ থাকবে। তার লিঙ্কডইন প্রোফাইল দেখে যান। রিক্রুটমেন্ট হেড অথবা এইচআর হেড তার একটা দেখে যান। আপনি স্যার আপনি তো লন্ডন স্কুল অফ বিজনেস থেকে পড়াশোনা করেছেন। আমি স্যার ওইখানে একটা কোর্স করছি এখন। You see, you will find a emotional path to you already own his emotion. সেও তো এলএসসি থেকে পড়েছে আর সে কোর্স করছে, ছেলেটা তো ভালো। This is something will win your battle. সো কোন কাস্টমারকে কোন একটা মিটিং এ যাওয়ার আগে ট্রাই টু ডু সাম ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। একদম ব্লাইন্ড ফোল্ডেডলি যাওয়াটা উচিত হবে না। বি প্রিপেয়ার্ড, বি অন টাইম, নট অন টাইম, বিফোর টাইম। যেমন আজকে আমাকে যখন বলা হলো এই ইন্টারভিউর জন্য আমাকে সময় দেওয়া হচ্ছে না ৯টা, আমি ৯টা থেকে বসে আছি। আই ট্রাই টু অ্যাকাস্টম মাইসেলফ উইথ দ্য এনভায়রনমেন্ট। আই ওয়ান্ট টু ডেলিভার দ্য বেস্ট। সো আমি যদি ৯টা ৩০-এ এসে মাইক্রোফোন চেক করছি আর আমি কথা বলছি, আমার শুনতে পাচ্ছেন কিনা, আই ওয়েস্টেড ফিউ অফ মাই টাইমস। এবং এখানে আমার কি হলো, আই হ্যাড টু কম্প্রোমাইজ উইথ মাই কোয়ালিটি, মাই ডেলিভারি। সো নট অন টাইম, বিফোর টাইম, অ্যাট লিস্ট 10 মিনিটস বিফোর, যেটা আপনাকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করবে। It will settle down your emotions. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি লাস্টে যে কথাগুলো অ্যাড করছেন আর কি, যে টাইমের ব্যাপারটা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা কারোর সাথে কথা বলতে যাব, সো আমি যদি অন টাইমে যেতে যাই, হয় আসলে কোন বিষয়টা মনে করি আমি যদি ৯টা ৩০ আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে সকালে, সো আমি যদি চিন্তা করি আমি ৯টা ৩০-এ যাবো, দেখা যায় ওটা 10টা হয়ে যায়। সো ডেফিনেটলি এটা সাকসেসফুল নেগোসিয়েশনের একটা বিগ ব্যারিয়ার বলা যায়। আর স্যার যেমনটা বললেন যে ডেফিনেটলি নেগোসিয়েশনের ক্ষেত্রে একটা গোল সেট করা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে গোলটা ওনার সাথে অ্যালাইন করবে। যেমন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিচ্ছেন, যিনি সেভিং অ্যাকাউন্ট খুলতে আসছে, সো ওনাকে আপনারা ওনার যে পেইন পয়েন্ট বা ওনার যে নিডটা আছে ওটাকে অ্যাড্রেস করে দেন হচ্ছে ওনার সাথে কমিউনিকেটটা অ্যাপ্রোচ করা যায়। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট নেগোসিয়েশনের ক্ষেত্রে, যে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে দেন হচ্ছে ওনার সাথে কমিউনিকেশন করা। সো স্যার একটা ইম্পর্টেন্ট সাজেশনও দিচ্ছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা। সো এখন বলা যায় অলমোস্ট এমন কোনো প্রফেশনাল নাই যাদের লিঙ্কডইন কোনো প্রোফাইল নাই, বা এমন কোনো কোম্পানি নেই বাংলাদেশে, ব্যাংকিং বলেন বা আদার এফএমসিজি কোম্পানি বলেন, যাদের লিঙ্কডইন পেজ নাই। সো ওইখানে গিয়ে যদি আমরা একটা রিসার্চ করি, দেন আমরা ওই পার্টিকুলার এমপ্লয়ার বা ওই পার্টিকুলার কোম্পানি নিয়ে আমরা খুব ভালোভাবে ইনসাইটস গ্যাদার করতে পারি। দেন জেনে শুনে গেলে দ্যাট উড বি বেটার ফর অ্যাচিভিং দ্য নেগোসিয়েশন গোল। সো স্যার থ্যাংকস আ লট স্যার এত সুন্দর করে পয়েন্টসগুলো অ্যাড করার জন্য। অ্যান্ড স্যার আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, বেসিক্যালি হচ্ছে যারা সবে মাত্র এমপ্লয়মেন্টে ঢুকে, সো তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় তারা ১-২ বছরের মধ্যে অনেকগুলো জব সুইচ করে, বাট জব সুইচ করে অনেকটা তারা পজিশনটাও সুইচ করে ফেলে। দেখা যায় তারা যদি এফএমসিজিতে জব করে, নেক্সট জবটা দেখা যায় তারা অন্য একটা কোম্পানিতে করে, ডিফারেন্টলি কমপ্লিটলি ডিফারেন্ট। আবার দেখা যায় তারা যদি এইচআর এ জব করে, দেখা যায় পরবর্তী কোনো জবে তারা সেলসে জব করতেছে বা মার্কেটিং এ জব করতেছে। সো এক্ষেত্রে দেখা যায় তাদের ক্যারিয়ারের মধ্যে বা ক্যারিয়ার জার্নিতে একটা কনসিস্টেন্সি থাকে না। বাট স্যার আপনার ক্ষেত্রে যদি দেখি, আপনার হচ্ছে ম্যাক্সিমাম টাইমেই কিন্তু আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে আপনি ইনভলভ ছিলেন, যার কারণে আপনি বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রুপ হেড হিসেবে কর্তব্যরত আছেন, যেটা বলা যায় একটা হিউজ অ্যাকমপ্লিশমেন্ট। অ্যান্ড স্যার এক্ষেত্রে আমি জানতে চাই, মেইনলি এটা অনেক দর্শকেরও জানার বিষয়, যে এইভাবে যদি আমরা ক্যারিয়ার সুইচ করি, মেইনলি হচ্ছে আমরা যদি পজিশনটা চুজ করি, তাহলে আমরা একটা সাস্টেনেবল ক্যারিয়ার অ্যাচিভিং এ কি কোনো নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে কিনা? কোশ্চেনটা হচ্ছে আমি কেন ক্যারিয়ার সুইচ করতে চাই। ইজ ইট বিকজ অফ আই এম আনকমফোর্টেবল উইথ মাই কারেন্ট জব, আমি কাজটাকে পছন্দ করছি না এটা, নাকি আই ওয়ান্ট আ বেটার ক্যারিয়ার? আচ্ছা, ইজ দেয়ার এনি সার্টেনিটি আমি যেখানে যেতে চাচ্ছি সেটা বর্তমান যে কাজ করছি তার থেকে বেটার? কোনো গ্যারান্টি আছে? নো ওয়ান ক্যান গ্যারান্টি। ব্যাপারটা হচ্ছে যে আমি যে কাজটা করছি, সহজ কথা, আমি যে কাজটাকে পছন্দ না করলে আমি কখনোই সার্ভাইভ করতে পারবো। আমি একজন ফেরিওয়ালার মতো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াবো, কিন্তু কোনো অ্যাকমপ্লিশমেন্ট থাকবে না, কোনো স্টেবিলিটি থাকবে না। একটা সময় শেষে কি হবে, আফটার 20-25 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স দেখা যাবে যে আমার ফিউচারের জন্য সেভিংস শূন্য।
করেছি পথে পথে, ভালো ভালো ব্যাংক জায়গায় কাজ করেছি, কিন্তু ক্যারিয়ারের খাতায় শূন্য, ইনভেস্টমেন্ট অ্যাচিভমেন্টের জায়গায় শূন্য। সো আপনাকে অবশ্যই আপনি ওভার অ্যাচিভার, ওভার অ্যাম্বিশিয়াস, অথবা ইউ আর নট লাইকিং ইউর জব। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য প্রবলেম। আর এখানে আমি একটা কথা বলি, একটু কারেকশন আছে, তার আগে একটা জিনিস বলি। হার্ভার্ড বিজনেস রিভিউ একটা আর্টিকেল পড়ছিলাম যে কোনো একটা ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠানে 3 বছরের মতো থাকতে পারে। এটা হচ্ছে একটা ক্যারিয়ার, ও জায়গায় ওই প্রতিষ্ঠানে নিজেকে প্রমাণ করার জন্য উপযুক্ত সময়। আফটার 3 ইউ মে থিঙ্ক অফ। সো 2-3 বছর পর ইট ইজ নট ব্যাড থিং। আপনি আমাকে বললেন যে আর&ডি প্রফেশনে আমি অনেক দিন ধরে আছি। আর&ডি প্রফেশনে আছি, কিন্তু মিনওয়াইল আই ওয়ার্ক ইন 6 ব্যাংকস। 6টা ব্যাংকে কাজ করেছি। সো আই সুইচড different organization, different cultures. আমার alhamdulillah, I have that experience working in a conventional bank. I also have experience working in a Sharia bank, in a hybrid bank. সবখানে কাজ করার সুযোগ হয়েছে। যদিও আর&ডি তে কাজ করেছি, I have the experience of working in a quasi foreign bank, একদম কনভেনশনাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, conventional Sharia bank, Islamic bank. So you have these actually gave me the diversity. Though I work under the umbrella of research and development, meanwhile I work in 6 banks. So multiple এনভায়রনমেন্টে কাজ করলে নিজের কনফিডেন্সটা বাড়ে, ক্যারিয়ার ভার্সেটাইলিটি আসে, এবং সবচেয়ে বড় কথা কি, নিজেকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়, নিজের ওয়ার্থটা প্রমাণ করার সুযোগ থাকে। এখন প্রশ্নটা হচ্ছে কি, ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড? ইজ ইট গুড যদি আপনি মনে করেন ইউ ক্যান অ্যাকমপ্লিশ, নো ম্যাটার আপনি যদি কাদায় দিয়ে দেয়, আপনি সেই কাদা থেকে বিল্ডিং বানাতে পারবেন, সেই যদি ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি ইট ইজ গুড। বাট আপনি যদি মনে করেন বর্তমানে এই জায়গায় আছি, ওখানে গেলে হয়তো শান্তিতে থাকবো, দেয়ার ইজ নো গ্যারান্টি, দেয়ার ইজ নো সার্টিনিটি আনলেস ইউ আর ইনটু ইট। No one can guarantee you the environment. You may get better environment, but you may not get better salary. আমরা হাতে তো জানি, হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, প্রতিটা অর্গানাইজেশনে প্রস থাকবে, কনস থাকবে, নিজেকে মানিয়ে নিতে হবে। দিস ইজ অ্যাডাপ্টেবিলিটি, and you have to be flexible enough to adapt the changing environment. সেই শাইন করতে পারে যে বিভিন্ন এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেবল। আজকে চ্যাট জিপিটি এসেছে, আমার চাকরি চলে যাবে না, চ্যাট জিপিটি আমাকে ইনাবল করেছে। আমি যে কাজটা 3 ঘন্টায় করতাম, দ্যাট আই ক্যান কমপ্লিট ইন 3 মিনিটস। আমি যদি আমার এফিসিয়েন্সি বাড়ে, হু উইল বি দ্য গেইনার? ফার্স্ট অফ অল মাইসেলফ, দেন মাই অর্গানাইজেশন। নাথিং ইজ অবস্ট্রাক্টিং মাইসেলফ। পার্সপেক্টিভ ম্যাটার্স। আপনি জিনিসটাকে কিভাবে চ্যালেঞ্জ করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো চেঞ্জিং, frequent changing in your career is not bad, আবার is not good, depends on the context. চিন্তা করতে হবে আপনি, you should focus, বিশেষ করে in your early career you should focus on that organization যেখানে আপনার শেখার স্কোপটা বেশি থাকবে। আপনি জিনিস খেয়াল রাখবেন, at the initial stage your learning curve will be steep, অনেক স্টেপ, প্রতি নতুন কিছু শিখবেন। যত ক্যারিয়ারের সামনের দিকে আগাতে থাকবেন, ক্যারিয়ার লার্নিং কার্ভটা কিন্তু ডাউনওয়ার্ড হবে, এত স্টেপ হবে না, কারণ আপনি অনেক কিছু অলরেডি শিখে ফেলেছেন। সো এখানে ইনভেস্ট মোর অন লার্নিং, লেস অন মানি। Your learning will pay you off after a certain point of time. This is return on investment. The return on investment from learning is exponential. Mind it. আর দিন শেষে যেটা বলছি, অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে, রেজিলিয়েন্ট থাকতে হবে, এবং একটা জিনিস প্রতিদিন ঘুমানোর আগে চিন্তা করতে হবে, আজকে আমি কি এমন ইম্প্যাক্টফুল কাজ করেছি যেটা আমার ক্যারিয়ারের জন্য, অর্গানাইজেশনের জন্য আমি ক্লেম করতে পারি ইট ইজ সামথিং ডিফারেন্ট। মনের মধ্যে ওই জিদটা থাকতে হবে, মনের মধ্যে ওই জিনিসটা নিজেকে প্রমাণ করার তাগিদ থাকতে হবে, তাড়না থাকতে হবে, সেটাই আপনাকে ডিস্টিংক্ট করবে। ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে স্যার ফিডব্যাকটা দিছেন, যে আসলে আমাদের যখন কেরিয়ার সুইচিং করি, মেইনলি হচ্ছে আমরা যখন পজিশন টাইপগুলো সুইচ করি, তখন আসলে আমাদের এটার পেছনের ইম্পর্টেন্সটা আসলে কি, আমাদের পার্সপেক্টিভটা কি, এটা অনেক বেশি ম্যাটার করে। যেমনটা আপনি বললেন যে আমাদের লার্নিং এর রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কেমন, একটা সার্টেন পয়েন্ট অফ টাইম আমার যদি লার্নিং এক্সপোনেনশিয়ালি গ্রো করে, দেন ইট উইল পে মি হায়ার। বাট
বিফোর দ্যাট আমাকে যে একটা পেশেন্স রেখে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স এনশিওর করে আমাকে যে সার্টেন টাইপ অফ পজিশন আমাকে গ্রো করে যেতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন স্যার নিজেও বলছেন, স্যার অনেকগুলো ব্যাংকের সাথে কাজ করার স্যারের সৌভাগ্য হয়েছে। সো এটা থ্রুতে স্যার কিন্তু ডাইভার্স টাইপ অফ পিপল, ডাইভার্স টাইপ অফ অর্গানাইজেশনাল কালচার নিয়ে কিন্তু স্যার নলেজ এনহান্স করছেন, নিজের স্যার লার্ন করছেন। সো এটা স্যার যেমনটা বলছেন যে কেরিয়ার সুইচিং ইট ক্যান বি গুড, ইট ক্যান বি ব্যাড, সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনার পার্সপেক্টিভ আসলে কেমন। সো আপনার পার্সপেক্টিভ যদি হয় আসলে যে এটা সুইচ করতেছি কেন, কারণ ইটস মাই হ্যাবিট দ্যাট আমি এখানে 2 মাস কাজ করব, এখানে 3 মাস কাজ করব। সো স্যারের কথা শুনে যেটা মনে হলো আর কি, যে উই শুড চেঞ্জ সাচ টাইপ অফ এখানে হ্যাবিট। একটা জিনিস অ্যাড করি, যখন আপনি ঘন ঘন সুইচ করবেন, দ্য কমন কোশ্চেন ইউ মে বি আস্কড ফ্রম দ্য রিক্রুটার হচ্ছে আপনি কেন আগে এতগুলো সুইচ করেছেন, অথবা হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার অর্গানাইজেশন, আপনি তো ওখানে মাত্র 1 বছর আগে জয়েন করেছেন। দিস ইজ আ ভেরি ট্রিকি কোশ্চেন। ইজ ইট বিকজ অফ দ্য বেনিফিট? আপনার কোশ্চেনটা হতে পারে যে আমি মনে করছি এখানে শেখার অপরচুনিটি বেশি। কেন বেশি? বিকজ আমি আমার এক্স কলিগ, পিয়ার কলিগ অথবা বিভিন্ন আমার ফ্রেন্ড সার্কেল কাছে শুনেছি এখানকার এনভায়রনমেন্টটা কন্ডিসিভ ফর লার্নিং। আই ওয়ান্ট টু লার্ন। আমি শিখতে চাই, কন্ট্রিবিউট করতে চাই। আর আমি বিশ্বাস করি মাই লার্নিং, মাই প্যাশন, মাই কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন উইল অ্যাকচুয়ালি রেজাল্ট টু দ্য পেমেন্ট। পেমেন্ট ইজ এটা আফটারম্যাথ, এটা কনসিকুয়েন্স। নিজেকে প্রমাণ করেন, মেক yourself as a valuable product like Apple. We are paying for the brand, not for the product. Apple এর থেকে অনেক ভালো ফিচার সমৃদ্ধ ফোন তো আছে, তারপরও we are after the brand Apple. Make yourself brand. সো আপনি ব্র্যান্ড করতে হলেও তো কিছুদিন সময় রাখতে হবে, কিন্তু এবং রেজুমেতে ভালো ভালো কিছু অ্যাড করার চেষ্টা করেন, যেটা দ্যাট উইল নট অনলি গিভ ইউ দ্য পার্সোনাল the fulfillment, but also professional accomplishment. Professional accomplishment is very very important. You try to build your resume, try to add impactful project এবং try to quantify যে আপনি এই প্রজেক্টে কাজ করেছেন, এর মাধ্যমে আপনার অর্গানাইজেশনে এই উপকারগুলো হচ্ছে। either it can be investment, either it can be income generating activity, it can be cost saving initiative, it can be both. But people like to hear stories. Okay, and it has to be impactful. Try to quantify, monetize the impact. Interview winning is yours. You win the interview, you will leave the interview room with the fulfillment. Yes, I mesmerized, I just brutally kill the interviews by my accomplishment. So switch করবেন, সুইচ করার ক্ষেত্রে তা না, it will not give you any sustainability unless you are leaving some accomplishment behind. আমার একটা কথা আমি আমার কলিগদেরকে বলি, মার্ক রেখে যাও, লিভ আ ফুটস্টেপ। যেখানে কাজ করো তার ছাপ রেখে যাও। মানুষ তার কর্মের মাধ্যমে বাঁচে। আমি কত সুন্দর করে কথা বলি, আমি কত ভালো অর্গানাইজেশনে কাজ করি, কোন পজিশন বিলং করি, nobody cares. People only cares how good I did to them. তাকে কত উপকার করেছি সেটাই মনে রাখবে। আর কত মানে আমি কি পজিশন বিলং করেছি, it doesn't, nobody cares. Okay, try to be impactful. Thank you. থ্যাংকস আ লট স্যার। সো আপনি লাস্টের দিকে যে পয়েন্টসগুলো অ্যাড করছেন, যে আসলে আমরা যখন কোনো অর্গানাইজেশন আমরা ইনভলভ থাকি, সো আসলে এখানে ইম্প্যাক্ট ক্রিয়েট করাটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এমন কিছু করো যাতে মানুষজন তোমাকে মনে রাখেন। সো ওটা করতে গিয়ে দেখা যায় আমরা ভালো ভালো প্রজেক্ট বা ভালো ভালো কাজ আমরা করতে পারি, যেটার মাধ্যমে অর্গানাইজেশনাল অ্যাকমপ্লিশমেন্ট হলো, আমি নিজেও স্কিল আপ হলাম, যেটা থ্রুতে আমরা রেজিউমেতে আমরা ওয়েটেড কাজগুলো আমরা বেশি অ্যাড করতে পারি, যেটা থ্রুতে দেখা যায় আমরা ইন্টারভিউ বোর্ডে আদার যারা ক্যান্ডিডেট আছেন তাদের চাইতে আমার পজিশনিংটা বা পারসেপশনটা অনেক বেশি ভালো হয়। আর স্যার সুন্দর করে ইন্টারভিউর একটা টিপসও অ্যাড্রেস করছেন, যে আমরা যদি কোনো প্রিভিয়াস জব যদি আমরা লিভ করি, তাহলে এটা নিয়ে আমরা কিভাবে ইন্টারভিউয়ারদের কোয়েশ্চেনের ফিডব্যাক দিতে পারি। সো আশা করি যারা আমাদের দেখতেছেন এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন।
কারণ আমিও যেহেতু আমি আন্ডার গ্রাজুয়েট আছি এখনো, বাট আমিও অনেক ইউথ অর্গানাইজেশন আমি অলরেডি অ্যাপ্লাই করছিলাম। সো স্যার যেমনটা বলছে ওটাও কিন্তু আমি কয়েকবার অ্যাপ্লাই করছি। সো দেখা গেছে এটা কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকে তাদের কাছে কিন্তু এটা পারসেপশন অনেক বেশি পজিটিভ হয়, যেটার সুবিধা এমপ্লয়মেন্ট সেক্টরে বলা যায় একদম 3 গুণ। সো যারা ভিউয়ার্স আছেন, আশা করি আপনারা এই ট্রিপস যদি ফলো করেন তাহলে অনেক বেশি হচ্ছে আপনারা লাভবান হবেন। সো স্যার বাংলাদেশের বর্তমান ব্যাংকিং সেক্টরগুলো যদি আমরা দেখি বা ব্যাংকগুলো যদি দেখি, তাহলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু কম্পারেটিভলি অনেক ভালো কাজ করতেছেন। সো স্যার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ফ্রেশার বা আন্ডার গ্রেড লেভেলের যে ইন্টার্নশিপ বা ফ্রেশারদের জন্য যে জব অপরচুনিটিস আছে, ওগুলো নিয়ে যদি স্যার আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু আপনার মতামত জানাতেন। থ্যাংক ইউ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হচ্ছে যেটাকে বলে থার্ড জেনারেশন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। Alhamdulillah, if you have the opportunity to look at our website, you will see the names, big names. So, কারা আমাদের বোর্ডে আছেন? আমাদের বোর্ডে আছেন অ্যাপেক্স, আমাদের বোর্ডে আছেন স্কোয়ার, আমাদের বোর্ডে আছেন এসিআই, 3 লার্জেস্ট কনগ্লোমারেট ইন বাংলাদেশ। এর থেকে বেটার বোর্ড কোনো ব্যাংকে আসলে পসিবল না। উই আর রিয়েলি প্রাউড অফ আওয়ার। দে আর they are they are the benchmark setter. Okay, so working in this bank is really a dream of many aspirant bankers. It's true. This is not only because of the environment. We are also one of the highest paying bank in the country. So both works. You are getting environment, you are getting salary. So আপনি আর কি চান? দুটোই তো পেয়ে গেল। So getting a job here is really competitive. যেটা জানবেন যে যেটা ড্রিম সেখানে হার্ডলটাও বেশি। So many competent candidates are fighting for this, to getting a job here. This is true. And we really appreciate, we really nurture the talents. We are really talented. So এখানে যেটা আপনার কোশ্চেনটা ছিল ফর দ্য ইন্টার্নশিপ, আমরা নিয়মিত আমাদের এইচআর থেকে ইন্টার্নশিপ অ্যানাউন্সমেন্ট করা হয়। যারা ইন্টারেস্টেড আছেন দে ক্যান সেন্ড দেয়ার রেজুমে টু hr@mutualtrustbank.com। আপনি আমাদের ওয়েবসাইটে গেলে আপনি লিংক পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টু দ্য জব অফার্স এন্ড দ্য অপরচুনিটিস, ইউ প্লিজ লুক অ্যাট দ্য বিডি জবস। বিডি জবসে গিয়ে আমরা নিয়মিতই রিক্রুটমেন্ট করছি এবং উই আর expanding, এবং we want to grow. We have that vision. So grow করতে হলে definitely we need a resourceful human resource. So নিয়মিত যেটা হচ্ছে আমাদের বিডি জবসে আমাদের জব অ্যাড গুলো যায়। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ গুলো প্লিজ নিয়মিত ফলো করেন। You will not only get to know about the product, service and our recent activities, but also you will get to know about the job offers and opportunities. So this is the only way to get a job in our bank. And I must say, you have to come through a competitive exams and the procedures. You have to prove yourself. But rest assured, you'll get a better environment with one of the highest pay packages. But before that, you have to prepare yourself, as I told in my earlier delivery. Thank you. সো স্যারের কথাই আমরা যেটা বুঝতে পারছি আর কি, যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ইটস লাইক স্ট্যান্ডার্ড ইন দ্য ইন্ডাস্ট্রি। দেন এগেইন আমাদের যে মেন কনসার্নটা থাকে, আমি যদি কোনো জবে যাই এটার পেমেন্টটা কেমন হবে। সো স্যার যেমনটা বললো ওটা হাই কম্পারেটিভলি আদার্স। সো এখন ভালো কিছুর জন্য ডেফিনেটলি কোম্পানি ভালো মানুষদেরকে হায়ার করবে, ভালো স্কিলদের হায়ার করবে, দ্যাটস ভেরি নর্মাল। সো যারা ইন্টার্নশিপ অ্যান্ড জব সার্কুলার নিয়ে কনসার্ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের, দেন স্যার যেমনটা বললো আর কি বিডি জবসে দেখেন। দেন স্যারদের যে একটা কেরিয়ার পেজ আছে ওইখানে এইচআররা নিয়মিত রিক্রুটমেন্ট চালাচ্ছে, আপনারা ওইখানে দেখেন। সো ভালোভাবে নিজেকে প্রিপারেশনের থ্রুতে হোপফুলি আপনারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতো একটা টপ র্যাঙ্ক ব্যাংকে একটা বলা যায় একটা বেঞ্চমার্ক ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ আপনারা পাবেন। সো স্যারের এই আনসারের থ্রুতে আশা করি যারা আমার মতো মেইনলি, যেমন আমারও ড্রিম ব্যাংকার হওয়া, সো আমার মতো যারা কনসার্নিং পিপল আছেন তাদের কোয়েরিজ অনেকাংশে ক্লিয়ার হয়ে গেছে। সো স্যার বিফোর আই মুভ টু মাই নেক্সট কোয়েশ্চেন, আপনার কি কোনো কিছু দেখার আছে ইমেজ বা ওই টাইপের? আচ্ছা, হ্যাঁ, আপনার আমার একটু জানার বিষয় ছিল যে আপনার কি যে লাস্ট কোশ্চেন ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস সেশন?
Sir, we have just one more basic questions, but our main questions are ended. Rendered. Okay. Is there any question from the audience? Is there any live question you want to point So it there out? are actually a lot of questions here, but it will take so much time to answer all of them. But আমরা যেগুলা বেসিক বা কমন আছে স্যার ওগুলো আমরা মোটামুটি কভার করে ফেলছি। Cover করেছি. So if your question is the last question of the session, I want to share some perspective of life. Sure, sir. Should Should I? I share, sir? Yeah, yeah. Sure, Yeah, okay, sure, okay. sir. Great. Yes. So I just shared two images. Yes, sir. I'm sharing it. Just a second. Sir, is it visible? Let me check, please. Allow me some time. Yes, it is visible now. So this is a question to my audience. Audience, আমি আশা করব আপনারা এটা দেখে এই যে ছবিটা দেখে আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? আপনারা কি বলতে পারেন এটা আসলে কি? What is it? আপনারা একটু আনসার দেন চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে। এই ইমেজটা দেখে আপনারা কি ইনফারেন্স ডিডিউস করতে পারেন? কোন কমেন্ট কি আসে? স্যার অ্যাকচুয়ালি অনেকগুলো কমেন্ট আসছে, বাট আমি স্ক্রিন শেয়ার দেওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না, যেহেতু একটা টাইমে একটা স্ক্রিনে শেয়ার করা যাবে। আপনি কি একটু বলতে পারেন মানে আমাদের অডিয়েন্সে কি বলছে এই ছবি দেখে? জি জি স্যার, শিওর স্যার। ক্যান ইউ প্লিজ রিড ইট আউট? জি জি স্যার। সো আমি যদি একটু শর্টে বলি, সো অনেকে বলতেছেন আর কি, যেমন এখানে একটা হাতি দেখতে পাচ্ছেন। সো অনেকে বলতেছেন যে হাতির পিছনেরটা বলতেছে যে এটা মানে এটা হচ্ছে আমরা লাইফে অনেক সময় এরকম ভুল করি যে আমরা আসলে রিয়েল সিনারিওটা আমরা গ্র্যাব করতে পারি না। আবার অনেকে বলতেছেন হচ্ছে আমরা যখন কোনো ইমিডিয়েট ডিসিশন নিই তখন আমরা হোল ভিউটা আমরা কনসিডার করি না। সো মোটামুটি স্যার এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেনই আসতেছে যে তারা আসলে কনফিউজড থাকে, যা আসলে কোন একটা পার্সপেক্টিভ চিন্তা না করে ডিসিশন নিয়ে ফেলে। আচ্ছা, এখানে একজন বলেছেন যে উই বিলিভ হোয়াট উই সি। আচ্ছা, মানে একটা জিনিস হচ্ছে আমরা হাতি এখন ব্লাইন্ড ফোল্ডেড একজন ব্যক্তি, আমি একটু সুন্দর সবার কথা মোটামুটি বুঝতে পেরেছি। আসলে আমরা অন্যভাবে চিন্তা করি, আমরা ব্লাইন্ড ফোল্ডেড মানে হচ্ছে আমাকে আমার চোখ বাঁধা, আমি যেটা দেখছি বা মানে সেন্স করছি সেটাই অনুভব করছি। যে হাতির সুর ছুঁয়ে দেখছে সে মনে করছে এটা একটা সুতার মতো বা স্নেক, যে হাতির পেটটা ধরেছে সে মনে করছে এটা ওয়াল, আর যে লেজ ধরেছে সে মনে করছে এটা রোপ। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে টার্নেল ভিউ, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের লিমিটেশন, এটাকে বলে মায়োপিক ভিউ। আমি দেখতে পারি না। আমরা দেখেন, আমরা যখন একটা পাহাড়ের নিচ থেকে দেখি, পাহাড়ের উপরে দেখার চেষ্টা করি কয়েকটা গাছ আছে, পাথর আছে। যখন পাহাড়ের চূড়ায় দেখে যাই, আমি আই ক্যান ভিউ আ লট অফ থিংস। পাশে পাহাড় আছে, নিচে গাছ আছে, নিচে পাথর আছে। সো ট্রাই টু এনহ্যান্স ইউর নলেজ। নলেজ আপনাকে নতুন কিছু, এই যে এটাকে বলে জ্ঞানের সীমাবদ্ধতা। আপনি নিজেকে জ্ঞানী করেন। ডোন্ট স্টপ লার্নিং, ট্রাই টু লার্ন এভরি ডে। একটা পয়েন্ট আছে, একটা থিওরি আছে, ট্রাই টু ইমপ্রুভ ইউর সেলফ অ্যাট লিস্ট 1% a day. 1% improvement a day will make you 10 times better after a year. It is mathematically proven. 1 to the power 1%, 1.01 আপনি মাল্টিপ্লাই করে দেখেন, it will become 10%. এটাকে বলে মার্জিনাল গ্রোথ। ট্রাই টু ইমপ্রুভ 1% অ্যাট লিস্ট আ ডে। যে কোনো কিছু হতে পারে, আপনি সেটা আপনার ছোট কাজও হতে পারে, বড় কাজও হতে পারে। বড় কাজ করতে হলে ইট ইজ এ স্টেপ, স্ট্রাকচার প্রসিডিউর। ট্রাই টু ইমপ্রুভ আ লিটল বিট এভরি ডে। ইউ উইল বি ডিফারেন্ট পারসন আফটার এ ডে, আফটার এ ইয়ার। ট্রাই টু এনহ্যান্স, ট্রাই টু লার্ন এভরি ডে, এভরি ডে। আমি আমার একটা জিনিস বলতে চাই, পার্সোনাল একটা শেয়ার করতে চাই। যখন আমি ডিমোটিভেটেড থাকি, তখন আই ট্রাই টু পারচেজ আ নিউ প্রোগ্রাম, নিউ কোর্স in an online course. I try to learn something. When I start learn something new thing, my demotivation, my frustration automatically go away.
My hobby is to learn new things. It can be even it can be art, it can be science, it can be history. So my passion is to learn. So learning is such a beautiful thing. It will enlighten you, and it will you will be the 1%, not the 99%, because you are enlightened. Others not. Okay. So my dear viewers, come out from this tunnel view. Try to enhance, enlarge your view through your learning. A learned person will never fail. A learned person never fails. Trust me. মরা হাতি কি দাম লাখ লাখ টাকা। So a বিদ্যান মানুষ, the respect will come automatically. Not because of his money, not because of his career, only because of his knowledge. Isn't it? আপনারা কি একমত? So আমি নেক্সট আরেকটা ছবি আসলে দেখাতে চাই। শিওর স্যার। একইভাবে আমি এটা না, একইভাবে আমি দেখাতে চাই এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা সম্বন্ধে আপনারা একটু মতামত দেন। আমি ডিয়ার অডিয়েন্সকে রিকোয়েস্ট করব তাদের মতামত দেওয়ার জন্য। So dear আমরা কি audience, কিছু পাচ্ছি? जी sir, Feedback dear পাচ্ছি? audience, जी sir, just I think we should give them 5 more seconds. So যারা Okay. আমাদের দেখতেছেন, আপনাদের মাথায় এই ছবিটা দেখার পর যে চিন্তাটা আসে কাইন্ডলি স্যারকে জানান। স্যার ডেফিনেটলি এটার উপর আপনাদের ফিডব্যাক প্রোভাইড করবেন। So sir, we got some feedback over here. Can you please share this feedback with me? Yes sir, তানহা রহমান আপু বলছেন, for some people it's a half glass and to some people it's a half empty. Okay. Any more And then perception? জি স্যার, দেন আরেকজন বলছেন উই শুড অলওয়েজ থিঙ্ক পজিটিভ। সো একজন অ্যাড করছেন যে আমাদের সবসময় পজিটিভলি চিন্তা করা উচিত। আই থিঙ্ক উনি এখানে কোনো একটা ল্যাকিংস দেখতে পারছেন। দেন আরেকজন বলছেন যে ডিফারেন্ট পার্সপেক্টিভ ফ্রম ডিফারেন্ট পিপল, যেমনটা আমরা একটু আগে দেখলাম যে কেউ একজন এমটি বুঝতেছে, কেউ একজন এমটি হাফ গ্লাস বুঝতেছেন। Okay. So yeah. So majority people কি বুঝেছে? Half empty, half full. ইয়েস Isn't স্যার, it? ইয়েস স্যার। So one thing you missed. হাফ যে empty এখানে কি আছে? Which is full of air. এয়ার ট্রু। আমরা পানি ছাড়া তো বাঁচতে পারি, at least we can survive a few days, but without air we cannot survive a minute. So this is perspective of life. We are missing the important part of life, which is very important. We often missing out. আমরা দেখি না, blindfolded. আর যেটা less important we give more priority. So this is perspective of life, isn't it? ট্রু So স্যার। be positive. Be positive. So opportunities are there. এখানে দেখেন যে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, আমার তো আর অপরচুনিটি হাফ আছে, বাকি অর্ধেক কনজিউম না। আই হ্যাভ বেটার অপরচুনিটি আছে যেটা আমি এক্সপ্লোরই করিনি। সো যখনই কোনো বাধা আসবে, ট্রাই টু টেক ইট অ্যাজ এ অপরচুনিটি, নট থ্রেট। Every either you will win or learn. There is no word loss. Win or loss. Forget about this thing. Win or learn. Learn is more valuable than winning because it will give you experience. Through this experience, you will debar yourself from many other failures in future. It is invaluable. So winning or learning. Learning is more valuable for you than winning. Winning is a one time. ওখান থেকে আমি শিখলেন, আমি জিতে গেলেন। Learning, it will prevent you from many failures in future, which is more valuable for you, isn't it? So ট্রু I স্যার। am telling you, I am discussing about the perspective of life. Think differently, and it will make you different. So this is the definition of distinction in my sense. This is my personal view. Thank you.
থ্যাঙ্কস আ লট স্যার। সো আপনি যে লাস্ট ২ টা ইমেজ শো করছেন যে একজন ব্লাইন্ডফোল্ডেড পিপল অ্যান্ড দেন গ্লাস, যা আসলে আমাদের এটা আমাদের রিয়াল লাইফের সাথে অনেক বেশি রিলেট করে। সামটাইমস হচ্ছে আমরা যেটা দেখে ফেলি আমরা ওটা অফেন ওটা বিলিভ করে ফেলি যে আসলে ওটা ঐরকম কেন, ওটা আমরা কনসিডার করি না। এটা আমার কাছে যেটা মনে হয় যে আপনার কথা শুনে যে আমরা তেমনটা নলেজেবল না বা আমরা তেমনটা হচ্ছে লার্নিং গ্যাদার করি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের জাজমেন্টের অ্যাবিলিটিটা, জাজমেন্ট ক্যাপাসিটিটা অনেক বেশি লোয়ার থাকে। অ্যান্ড দেন লাস্ট ওয়ান যেটা দেখাইছেন আপনি যে দ্য গ্লাস ফিল্ড উইথ এয়ার। সো এখানে আপনি অনেকটা এয়ারের সাথে অপরচুনিটিকে রিলেট করছেন। যেমন হচ্ছে আমরা এয়ার ছাড়া যেন আমরা ম্যাক্সিমাম 1 বা 5 মিনিটস আমরা যেমন বাঁচতে পারি না, ঠিক তেমনি অপরচুনিটিগুলোকে যদি আমরা গ্র্যাব করতে না পারি দেন আসলে আমাদের রিয়েল লাইফ বলেন বা এমপ্লয়মেন্টে বলা যায় আমাদের আসলে কোনো ভ্যালিউ থাকবে না। সো আশা করি অডিয়েন্স যারা আছেন স্যারের এই ২ ধরনের ইম্পর্টেন্ট লাইফ পার্সপেক্টিভ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সো স্যার থ্যাঙ্কস এ লট স্যার এই ২টি ইনসাইটস আমাদের সাথে শেয়ার করার জন্য। সো বলা যায় এই ২টা পার্সপেক্টিভ আজকের লাইভে আমাদের অডিয়েন্সের জন্য বোনাস। সো অডিয়েন্স যারা আছেন আশা করি আপনারা এই ২টা বোনাস স্যারের এন্ড থেকে, বোনাস বলবো না, স্যারের এন্ড থেকে গিফট আপনাদের জন্য, আপনারা এগুলা বুঝতে পারছেন অ্যান্ড আপনাদের লাইফে এগুলোর ইম্প্যাক্ট আরো বেশি বাড়াবেন। সো স্যার আমরা একদম শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। সো লাস্ট অফ অল আমি আপনার কাছে জানতে চাইবো আপনি যদি ওয়াইসিসি এবং আজকের শো নিয়ে আপনি যদি আপনার মতামত জানাতেন। আসলে আমি ওয়াইএসএসসি সম্বন্ধে আসলে তেমন ভাবে কিছুই জানতাম না, টু বি অনেস্ট এন্ড টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ। বাট আফটার গেটিং দ্য ইনভিটেশন ফ্রম ইউর এন্ড আমি কিছুটা গুগলিং করেছি, কিছু দেখেছি এবং আমাকে বিফোর দ্য শো স্টার্টস আমাকে যে ব্রিফিংটা দেওয়া হয়েছে, ইটস এ নট ফর প্রফিট অর্গানাইজেশন হু আর ওয়ার্কিং for the development of youth entrepreneurship. It is really crucial and critical matters for the overall development of the country. So I mean, I am hoping the best for the YSSE এবং এই যে সুন্দর কাজটা করছেন ওনার আরো বিভিন্ন সেক্টর মাল্টি সেক্টর এনগেজমেন্টের মাধ্যমে আমাদের ইয়ং জেনারেশনকে আসলে সঠিক পথ দেখাবেন, সঠিক দিকে আসলে তাদেরকে ডাইভার্ট করতে সাহায্য করবে। আসলে সবকিছু দিন শেষে কি জানেন, আমি শুনছি ভালো ভালো কথা বলছি, শুনতে ভালো লাগে, আনলেস ইউ আর টেকিং ইন হার্ড, নিজে নিজে যদি এটাকে রিয়েলাইজ করতে না পারেন এবং ইউ আর নট গোয়িং টু ইমপ্লিমেন্ট দিস থিং ইন ইউর পার্সোনাল লাইফ, নাথিং উইল ওয়ার্ক। You have to understand this is for your own benefit. As soon as you understand this thing, you will be a better person, better human being, and will have a better career. আরেকটা জিনিস আছে, যদিও YSSE it is meant for the development of the young entrepreneurship, but আমি আপনাকে সাজেস্ট করব before try to be entrepreneur, try to spend some of years with the corporate things. From there you will learn the corporate cultures, attitudes, practice, environment, and this structured thinking, this timeliness will help you to develop a better entrepreneurship journey for yourself in future. Okay, so this is the thing. এবং আমি দিন শেষে আরেকটা জিনিস বলতে চাই to my young audience, try to focus on attitude. Attitude হচ্ছে এমন একটা ওয়ার্ড, যদি আমরা এটাকে সাম আপ করি, A for 1, B for 2 এভাবে যদি সাম আপ করি, attitude sum up to 100, only word. Attitude will define you. Attitude will actually make you a better person. আপনার অ্যাটিটিউডই আপনাকে আসলে প্রুফ করবে যে আপনি আসলে কোন দিকে যাবেন। So try to develop that attitude, try to develop the perception. We are living in a perception world. আমি একজন ব্যক্তিকে দেখে যদি পছন্দ না হয়, পারসেপশন দেখে মনে হচ্ছে যে, আমাকে দেখে আজকে মনে হচ্ছে যে আমি আসলে ভালো বলতে পারি না, আমি যতই ভালো বলার চেষ্টা করি আপনার কাছে ভালো হওয়া আমার জন্য ডিফিকাল্ট। সো ট্রাই টু ডেভেলপ আ বেটার পারসেপশন। আবার পারসেপশন যদি আমরা ডেভেলপ করতে পারি, দেখবেন যে মেনি থিংস উইল বি ইজিয়ার ফর ইউ। একটা কথা আছে না, যাকে দেখতে পারি না তার অনেক বাধা, অনেক বোঝা। একইভাবে try to be a lovable person through your attitude. Try to be problem solver, not problem finder. That will distinct you from the others. You will be the 1%. Take my word. Thank you. Thanks a lot.
থ্যাঙ্কস আ লট স্যার। আপনি শেষের দিকে এসে যে ইনসাইটস গুলো এড করছেন, যে আসলে আমাদের লার্নিং এর কোনো শেষ নেই। আমাদের সবসময় লার্ন করে যেতে হবে যাতে নিজের অ্যাটিটিউডটা অনেক বেশি ডেভেলপড হয়, নিজের অ্যাটিটিউডটা অনেক বেশি ম্যাচিউরড হয়, এবং আমরা যে আরেকজনের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করি ওটা যাতে আরো বেশি স্ট্যান্ডার্ড হয়। সো আপনি একটা স্যার ভালো পয়েন্ট এড করছেন যে আমরা ডেফিনিটলি একটা সবার জিনিস একটু বলি, বি কনফিডেন্ট, বি শিওর স্যার। কনফিডেন্ট, বি ওন, বি কনফিডেন্ট। আপনি ইউ আর আশরাফুল মাখলুকাত। আপনি কারো থেকে কম না, কারো থেকে বেশি না। মেবি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, ইউ আর নট আ গ্রাজুয়েট ফ্রম আইবিএ, ডাজন্ট ম্যাটার। আপনি হয়তো সুযোগ পাননি, হয়তো অ্যাটেন্টিভ ছিলেন না, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করেনি, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল। এটা কোনো, দিস আর লেম এক্সকিউজ। ইউ ক্যান ইউ ক্যান প্রুভ ইউরসেলফ। আপনি তখন করেন, এখন প্রমাণ করেন। You will get opportunity, always chances. So নিচে কখনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না। চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো। যদি একজন ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা ছেলে, সে যদি ওয়ান স্টেপ যায়, ট্রাই টু স্টেপ 10 স্টেপ অ্যাহেড, ট্রাই টু বি হার্ড ওয়ার্কার, ট্রাই টু বি প্যাশনেট। মনের মধ্যে সেই জিতটা থাকতে হবে, আই এম নো লেস বেটার দেন হিম। সে হয়তো ফরচুনেট টু গেট অপরচুনিটি, I am unfortunate to not to get opportunity. But this is not the distinction. Your distinction will be your hard work. Okay, and always be proud of you, of yourself. Always be confident. Don't misunderstand yourself. যখনই কনফিডেন্স হারিয়ে ফেলবেন, যতই প্রিপারেশন নেন, you cannot deliver. Take my word, you can't. ওকে, সো তুহিন, আমি একটা ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওটা একটু আমি অডিয়েন্সকে দেখাতে চাচ্ছি। শিওর স্যার। But one elephant was very powerful, very obedient, very skillful, and the best in the fighting skills. In many wars, he was sent on the battlefield and he would return only after being victorious. He was the most loved elephant of the king out of hundreds and thousands. Time went by and the elephant started getting old. The king did not send him to the battlefield anymore, but he still remained a part of the king's team. Because whenever the king saw him, he felt good, he felt happy. The elephant once went to the lake for a drink. His feet got stuck in the mud there and he started sinking into it. He tried a lot, but he couldn't pull himself out of the mud. People around knew the elephant was in trouble by the sound of his screams. This news also reached the king. There was panic because everybody knew he was the king's favorite. The king reached there and all other people gathered around the elephant and made various efforts to get him out. But there was no way out. It was not some small animal, it was an elephant. In the meantime, an old retired minister from the king's court was passing by. After understanding the situation, he spoke to the king and suggested that the battle drums be played around the lake. The listeners found bizarre. However, as soon as the drums of war started ringing, there was a change in the behavior of the troubled elephant. The elephant slowly stood up and then pulled himself out of the mud on his own. Everybody around was shocked. There wasn't a lack of physical ability in the elephant. Just the need to infuse enthusiasm within was required, and that was done. To maintain enthusiasm in life, it is necessary that humans maintain a purposeful thinking and mindset and do not let despair dominate. Now, why did I tell you all this story? In today's challenging times, we all need to infuse enthusiasm in ourselves and the people around us. By playing these battle drums, we need to celebrate abundance of good health, joy, happiness, love. And we have to stop talking about these tough times and how these tough times have been treating us. There is a lot of good happening, guys. We have to see it. And let's be grateful for all that. Okay, that's all. So be grateful for what you have. Always be positive. Don't lose your confidence. Inshallah, you will be what you want to be one day. Keep faith on you. This is the message to my audience. Thank you to him.
থ্যাংকস আ লট স্যার। সো আপনি লাস্টের দিকে এসে যে ভিডিওটা শো করছেন আমাদের অডিয়েন্সের জন্য, যে আসলে লাইফে ভালো কিছু করার enthusiasm ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট, এবং এটা যে শুধুমাত্র আমাদের পার্সোনাল প্রফেশনাল লাইফে না, আমাদের পার্সোনাল লাইফেও কিন্তু অনেক সময় আমরা ডিফারেন্ট পার্সোনাল ইস্যু নিয়ে আমরা অনেক কনসার্ন হয়ে যাই। সো তখন ওই পার্সোনাল প্রবলেম থেকেও কিন্তু কভার আপ করার enthusiasmটা তখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আসলে enthusiasm থাকলে আমাদেরকে গোল অ্যাচিভিং এটা আমাদের অনেক বেশি ইন্সপায়ার অ্যান্ড এম্পাওয়ার করে। So thanks a lot, sir, for showing such an inspirational video. সো স্যার, আমরা একদম শোয়ের শেষে চলে আসছি। আপনার এই বিজি টাইমের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো যদিও আমরা এই শোয়ের টিমটা সেট করছি ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে, বাট আসলে আমরা এই শো থেকে ব্যাংকিং ক্যারিয়ার চাইতে আরো অনেক বেশি কিছু পেয়েছি, যে আমাদের এনথুজিয়াজম, আমাদের লাইফের গোল, মাইন্ডসেট, আমাদের পারসেপশন, যেগুলা শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের জন্য না, যেগুলা অ্যাজ এ হিউম্যান বিইং বেটার হওয়ার জন্য আমাদের ডেফিনেটলি রিকোয়ার্ড। সো স্যার, থ্যাংকস এ লট স্যার, আপনার এত সুন্দর করে ডিসকাশনটা আমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড আই এম সিইং আ লট অফ গুড মেসেজেস ইন দ্য কমেন্ট বক্স। অডিয়েন্স বলা যায় আজকের সেশনটা তারা অনেক বেশি এনজয় করছেন। সো স্যার, থ্যাংকস এ লট ফর দ্যাট। উই আর ফরএভার গ্রেটফুল টু ইউ। অ্যান্ড ইনশাল্লাহ স্যার, আমাদের ওয়াইসিসির ফার্দার কোন ইনিশিয়েটিভে আমরা আপনাকে পাশে পাবো। সো ইনশাল্লাহ। Thank you. So have a wishing you all the best. Inshallah, we'll meet someday, somewhere. ইনশাল্লাহ স্যার। আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ স্যার, ডেফিনেটলি। সো স্যারের সাথে আমরা অনেক একটা ভালো সময় কাটালাম ডিয়ার অডিয়েন্স। সো আমরা নেক্সট উইকে আরেকটা এনগেজফুল সেশন নিয়ে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির হব। সো ততদিন পর্যন্ত নিজের উপর বিলিভ রাখেন, কনফিডেন্ট রাখেন, এনথুজিয়াজমকে লাইব্রেরি রাখেন, এবং ওয়াইসিসির সাথে থাকুন এবং শিখতে থাকুন। সবাইকে ধন্যবাদ আজকের লাইভে এনথুজিয়াস্টিক্যালি পার্টিসিপেট করার জন্য, স্যারের সাথে কোঅপারেট করার জন্য। ডেফিনেটলি আজকের লাইভের লার্নিংগুলো আপনাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে অনেক বেশি কাজে আসবে। সো আনটিল নেক্সট টাইম, সি ইউ অল, গুড নাইট।